हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর প্রধান কেন্দ্র হেডকোয়ার্টার শ্রী শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান রবিবাসরীয় পারমার্থিক টকশো এই পর্বে। আপনারা যার জন্য অপেক্ষা করে বসে আছেন পুরো সপ্তাহ ভর কখন সানডে হবে, সানডে ইভিনিং সন্ধ্যার সময় টক শো আমরা শুনব। তো আপনারা বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি এর আগে, আপনারা অনেক মন্তব্য করেছেন, খুব ভালো লেগেছে। অনেকে খুব সুন্দর কবিতাও লিখে পাঠিয়েছেন, বিভিন্নজন বিভিন্ন বিষয়ে শুনতে চেয়েছেন, কে কী বিষয়ে অনেকে লিখেছেন। আমরা জানিয়েছিলাম যে কে কী বিষয়ে শ্রবণ করতে চান। তো আপনাদের মধ্য থেকে অনেকে জানতে চেয়েছেন যে সংস্কার বিষয়ে যদি কিছু আলোচনা করা যায়, সংস্কার কি আছে, আমাদের যে বৈদিক কালচারাল ব্যাপার সংস্কারের ব্যাপার আছে সেটা একটু আলোচনা করলে ভালো হয়। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের স্টুডিওতে আমরা বিশেষ অতিথিরূপে দুজন সংস্কৃতজ্ঞ বা আমরা দুজন পণ্ডিত এবং ব্রাহ্মণকে পেয়েছি, যারা যাজ্ঞিক ব্রাহ্মণ এবং যজ্ঞ আদি সমস্ত কিছুতে অত্যন্ত পারদর্শী। চৈতন্য চরিতামৃতে পুরাণেও বর্ণনা করা হচ্ছেন, চৈতন্য চরিতামৃতে প্রভুপাদ কোট করছেন যে ব্রাহ্মণানাম সহস্রেভ্য সত্রয়াজি বিশিষ্যতে, যে হাজার হাজার ব্রাহ্মণ থেকে যে ব্রাহ্মণ যিনি যাজ্ঞিক ব্রাহ্মণ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তো সবাই তো যজ্ঞ করতে পারেন না, সবাই সংস্কার জানেন না। তাই আজকে আমরা এমন দুজন বিশেষ ব্রাহ্মণকে পেয়েছি যারা আমাদেরকে এই সংস্কার সম্বন্ধে শেখাবেন, বুঝাবেন, বিভিন্ন বিষয় শুনবো। সংস্কার কি, কুসংস্কার কি, কি পার্থক্য আছে, সংস্কার অনেক সময় কুসংস্কার হয়ে যেতে পারে আমাদের জন্য, আবার কোনটা কি আছে সে বিষয়গুলো শুনবো। তো আমরা প্রথমত কৃতজ্ঞতা স্বীকার করছি পরম বন্দনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের কাছে। মহারাজ এই সমস্ত কিছু আয়োজন করছে, উনার পরিকল্পনায়, উনার পরিচালনায় আমরা এখানে যুক্ত থাকতে পারছি আপনাদের সাথে। আমি কিন্তু এই বিষয়ে পণ্ডিত না, কিন্তু মহারাজ সর্বশাস্ত্র বিশারদ এবং সবকিছুর সার কথা মহারাজ বলবেন। তো মহারাজ সর্ববেদান্ত পারগত মহারাজ আমাদেরকে, তো এই শ্লোকটা যেটা বলছিলাম সেই শ্লোকের আরও যদি বলি, ব্রাহ্মণানাম সহস্রেভ্য সত্রয়াজি বিশিষ্যতে সত্রয়াজি সহস্রেভ্য সর্ববেদান্ত পারগা, যারা যাজ্ঞিক ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ হচ্ছেন, যারা সমস্ত বেদে পারঙ্গত। তো মহারাজ হচ্ছেন সেরকম। তো মহারাজ আমাদেরকে এই টপিকটা সম্বন্ধে আজকে উদ্বোধন করবেন এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দকে স্বাগতম করবেন, পরিচয় করিয়ে দেবেন আমাদের কাছে। হ্যাঁ, আমি একটা হিন্দিতে একটা পয়ার শুনছিলাম, পয়ার বা প্রভাব বলতে পারেন, প্রবাদ বাক্য, সংস্কার মা সে শিখে পিতা সে সংঘর্ষ। পিতা শেখাবে সংঘর্ষ, পিতা শেখাবেন সংঘর্ষ মানে আপনার চাকরি পাওয়া, চাষবাস করা বা বিজনেস করা, সব জায়গাটা সংঘর্ষ আছে কিন্তু। আর সংস্কার মা থেকে শিখবে। মায়ের বা আমাদের ফর্মার প্রেসিডেন্ট ছিলেন এপিজে আব্দুল কালাম, তিনি বলতেন মায়ের কোল হচ্ছে 100টা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান, মার কাছ থেকে শিখবে সংস্কার। তো সংস্কারের ক্ষেত্রে মায়ের উপরে বেশি নির্দিষ্ট দেখা যায়, মাকে এইভাবে চলতে হবে, এইভাবে। তো অনেক কিছু জিনিস আমরা বাড়িতে দেখতাম, ঠাকুমা, দিদিমা, মায়েরা এইভাবে চলতেন, তাদের একটা নির্দিষ্ট গতানুগতিক সংস্কার বলুন, নিয়ম চলে আসতো। বর্তমানে সেগুলো প্রায় লোপ পেতে চলেছে। তো অনেকে অনেক সময় আমাকে প্রশ্ন করেন, গর্ভাধান সংস্কার, জাত সংস্কার, পুংসবন, অনেকগুলো জানি, অনেকগুলো জানি না। তো আমার একটা ইচ্ছা ছিল অনেক দিন থেকে যে এই জিনিসগুলো পরিষ্কারভাবে শাস্ত্র অনুযায়ী যা বর্ণনা করা হয়েছে সেগুলো সবার জানা দরকার। আরেকটা বিশেষ কথা হচ্ছে, আমার পরমার্থ গুরুদেব শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ প্রতিটা ক্লাসে গৃহস্থদেরকে একটা উপদেশ দিয়ে থাকেন যে প্রত্যেক গৃহস্থের এই গর্ভাধান সংস্কার এবং আচার্য সন্তান জন্ম নেওয়া উচিত। তারা যেন আচার্য সন্তান জন্ম দেন, যেরকম ভক্তিবিনোদ ঠাকুর ছিল কি বলে বিমলা প্রসাদ রূপী, এরকম একটা আচার্য তেজিয়ান সন্তান তিনি প্রাপ্ত হয়েছিলেন।
এই সংস্কার মনুষ্য জীবনে 10টা সংস্কার আছে, তার ভিতরে আরও কিছু উপবিভাগ হয়তো আছে, এক একটা সংস্কারের আরও কিছু বিধিবিধান যেগুলো এখনো প্রচলিত। কিছু লোক আমরা জানি, কিছু লোক আমরা শুনে শুনে কিছু বলার চেষ্টা করি। আজকে কিন্তু একদম সঠিকভাবে শাস্ত্র অনুমোদিত এবং শাস্ত্রকে রোমন্থন করে, শাস্ত্র মন্থন করে একটা সিদ্ধান্ত দেবেন। আমাদের সঙ্গে আছেন শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভু। তিনি তার জীবন পুরোটাই গুরুকুল জীবনে ছোট থেকেই বেদ বেদান্ত সারাতিসারের কথা সংস্কারের মাধ্যমে শেখানো হয়েছে এবং আমাদের গুরুকুলে এই সংস্কার যজ্ঞ আদি কাজের জন্য মাস্টার ডিগ্রি করেছেন। এখন তিনি শুধু বাংলায় নয়, শুধু ভারতে নয়, ভারতের বিভিন্ন প্রান্তে এবং ভারতের বাইরেও সদ্য তিনি বিদেশ থেকে, মিডল ইস্ট থেকে ফিরলেন, যেখানে পূজা সংস্কার আদি, ঘরে কি করে পূজা অর্চনা করা যায়, মন্দিরের পূজা অর্চনা, তার জীবনের প্রতিটি পদক্ষেপে বিবাহ থেকে শুরু করে সেই সন্তান জন্ম দেওয়া, সেই সন্তানের জাত সংস্কার, তারপরে করে চূড়াকরণ, তারপরে আবার বিবাহ, তার আবার কি বলে গর্ভধান, পর্যায়ক্রমে ছিল গোপাল ভট্ট গোস্বামী সৎ ক্রিয়াসার দীপিকায় এই সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন, তুলে ধরবেন। তো কৃষ্ণ চৈতন্য প্রভু আগেও একবার এসেছিলেন, পূজার উপরে তিনি সেমিনার বা আমাদের টক শোতে উপস্থিত হয়েছিলেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। আজকেও এসেছেন আমাদের মায়াপুর টিভি টক শোতে, আপনাকে সুস্বাগত, কৃতজ্ঞতা জানাই। আর আমাদের সঙ্গে আছেন সুজিতেন্দ্র প্রভু। এর আগের টক শোতেও তিনি এসেছিলেন। অনেকে সুজিতেন্দ্র প্রভুর যে উপস্থাপনা এবং প্রশ্নের উত্তর অনেকেই পছন্দ করেছে। আপনারা চাইছিলেন সুজিতেন্দ্র প্রভু আরও একবার আসুক, বারবার আসুক। তো আজকে এসেছেন, সেই সংস্কারের উপরেও তার উপলব্ধি তিনি শেয়ার করবেন। দুজনেই আমাদের গুরুকুল থেকে সংস্কার শিক্ষা থেকে পণ্ডিত্য এবং মাস্টার ডিগ্রি লাভ করেছেন। এবং সুজিতেন্দ্রবাবুতে আরেকটা পরিচয় আমি দিয়েছিলাম যে আমাদের সংস্থাপক আচার্য প্রভুপাদের একদম পরিবার সূত্রের, তিনিও একজন পরিবার সূত্রে বন্ধন আছেন। তো প্রভুপাদের বাড়ির লোক, প্রভুপাদের বাড়ির লোক, পরিবারের লোক। তো সুজিতেন্দ্র প্রভু, আপনাকেও মায়াপুর টিভি এই স্টুডিওতে সুস্বাগতম জানাই। তো আমি অনুরোধ করব আমাদের পদ্মখানি মায়াপ্রভু, আপনি শুরু করবেন আজকের আলোচনা দশ সংস্কার। তো সেখান থেকে আপনাদের প্রশ্নের ধারাবাহিক এবং প্রামাণিক উত্তর প্রদান করবেন। হরে কৃষ্ণ। প্রভুপাদ বংশ। হরে কৃষ্ণ। তো আমরা সংস্কার সম্বন্ধে শ্রবণ করব। আমি তো ব্যক্তিগতভাবে অত্যন্ত খুবই আগ্রহী, খুবই উৎসাহী এই বিষয়টা শুনতে। সংস্কার, কি কি সংস্কার আছে? তো যাবো শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভুর কাছে। সংস্কার জিনিসটি কি? সংস্কার কথার মানে কি? আর কুসংস্কার মানে কি? মানে কি ব্যাপারটা? হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। জয়। সংস্কার, শ্রী প্রভুপাদ ভগবদ গীতার 16 অধ্যায়ে প্রভুপাদ বলছেন কে সংস্কার হচ্ছে 10 প্রিন্সিপলস অফ হিউম্যান লাইফ। বাংলায় কি বলবে? মনুষ্য জীবনের 10টা মূলনীতি। হ্যাঁ, মূলনীতি। এত গুরুত্ব দিয়েছে। 10 প্রিন্সিপলস, মূল আছে মনুষ্য জীবনের। সংস্কার সংস্কৃত শব্দের ট্রান্সলেশন হবে শুদ্ধিকরণ। কি করে শুদ্ধিকরণ করতে হয়? সংস্কার মনের ছাপ, মনের উপরে একটা কিছু প্রভাব হয়েছে, ওইটা দেখিয়ে আমার জীবনে কিছু চেঞ্জ এসেছে, ওইটা হচ্ছে সংস্কার। কুসংস্কারও হয়,
কু মানে নেগেটিভ, নেগেটিভ। যেমন অজামিলের হয়েছে, শুধু একবার দর্শন করেছেন হুম, বেশ্যাকে, ওটা দিয়ে এত কুসংস্কার হয়ে গেল, পুরো জীবনটা চেঞ্জ হয়ে গিয়েছে। হুম, সিমিলারলি অনেকবার আমরা দেখছি ভক্তরা বলে কি করে আমরা ইসকনে আসলাম। কেউ বলে ওখানে হালুয়া বিতরণ হচ্ছিল, ওখানে আমরা হালুয়া খেয়েছি, ওখান থেকে আমরা মন্দিরে এসে দেখি সবাই এত খুশি, কি হচ্ছে, সংস্কার, ভক্ত হয়ে গিয়েছে। প্রভুপাদের গ্রন্থ পড়েছে, শুদ্ধিকরণ হয়েছে, মনের কিছু ছাপ এসেছে কি হ্যাঁ এটা জিনিসটা ভালো, গিয়ে দেখছে ভক্তরা অনেক প্রসন্ন, নাচ গান চলছে, অনেক প্রসন্ন, দুঃখ নেই, ও সংস্কার হয়েছে, আমি জয়েন করব। তো এটা হচ্ছে সংস্কার অথবা কুসংস্কার। আমরা দেখতে পাই বাংলাতে সংস্কার কথাটা ব্যবহার হয়, যেমন একটা বিল্ডিং, একটা ভবন, পুরনো বিল্ডিং ভেঙে গেছে, তো ভবনটির পুনঃসংস্কার বা কোনো মন্দিরের পুনঃসংস্কার, এটা আবার এটাকে রিপেয়ারিং, রিকনস্ট্রাকশন, পুনঃসংস্কার, পিউরিফিকেশন। বাহ, কত সুন্দর কথা, পুনঃসংস্কার। এবং কুসংস্কার সম্বন্ধে প্রভু বললেন। তো কটা সংস্কার আছে? অনেক জায়গায় দশবিধ শুনি, কোথাও শুনি ষোড়শ সংস্কার। আসলে কটা সংস্কার আছে আমাদের? তাহলে প্রধান 10 সংস্কার আছে। 10 সংস্কার। তার কানেকশনও কিছু কিছু সংস্কার হয়, সেই জন্য 16 সংস্কার হয়ে গেল। 16 সংস্কার। উদাহরণ চূড়াকরণ, চূড়াকরণ, আপনার চুল কাটানো, এটা প্রথম সংস্কার। কিন্তু ওর সঙ্গে আপনার কর্ণভেদও করে দেয়, তো কর্ণভেদ সাপোর্টিং সংস্কার। তো সেই জন্য যখন আমরা বলবি 10 সংস্কার, ওর ভিতরে প্রধান সংস্কার আসবে, আর 16 সংস্কারে যে কানেকশন সংস্কারও হয় সেটাও চলে আসে। বাহ। তো কখনো কিছু অনেক কথা শোনা যায়, যেমন আমাদের আমার মনে হয় সব জায়গাতেই আছে, বাংলাতেও বাঙালি হিসেবে শুনি মায়েরদের কাছ থেকে অনেক কিছু, যেমন অনেক নতুন নতুন কথা এই বয়সে, মানে এতদিন নতুন নতুন কথা শুনি। ওই দিন মা বললেন যে শুক্রবারে নতুন কাপড় পরতে নেই, নতুন কাপড় নেই, অনেকে কিনেও জানে, শুক্রবারে নতুন কাপড় পরতে নেই। এই ধরনের অনেক কথা আছে। বা এইবারে কাপড় ধুতে নেই, এইবারে এটা করতে নেই, শনি মঙ্গলবারে বা যাত্রা করতে নেই, বা শনিবারে সকালে আর মঙ্গলবারে রাতে যাত্রা করতে নেই, জন্মবারে, এই ধরনের কথা। তো এগুলো কি কোনো সংস্কারের মধ্যে পড়ে নাকি কি বলা যায়? এগুলো না, এটা সংস্কারের মধ্যে না, এটা হচ্ছে জ্যোতিষ। উদাহরণ বলে একাদশী তিথিতে শেভিং করতে নেই, নাখুন কাটতে নেই। কেন? যদি শেভিং করি আর যদি কেটে যায়, তো চন্দ্রমা অনুযায়ী আমাদের একাদশী তিথিতে রক্তপাত বেশি হবে, সেই জন্য বলছে না ওটা করতে নেই, থাক, দশমী তিথিতে করে দাও অথবা ত্রয়োদশীতে করে দাও, তো একাদশী ছেড়ে দাও, এটা করতে নেই তিথিতে। কিন্তু আমরা যখন দ্বাদশীতে উপবাসটা করি, তো সেদিন করা যাবে না, করলে বেশি ভালো। কেন? একাদশী, দ্বাদশী তিথি, পূর্ণিমা তিথি, এইসব তিথি হয় ভক্তিদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য ওই দিন এইসব জিনিসের ভিতরে টাইম ওয়েস্ট করতে নেই। আমরা ভক্তি বেশি করি না। আমাদের যে উপবাসটা অনেক সময় দ্বাদশীতে উপবাস করছি আমরা, নেক্সট ডেতে, আগের দিন একাদশী পড়ছে, তো ওই আমরা তো মনে করছি আগের দিন করে নিতে পারি, যেহেতু উপবাস করছি না। না, ওটাও জ্যোতিষের বিষয়। যেই প্রান্তে আপনি থাকে, ও প্রান্তে যদি সূর্যোদয়ের আগে 1 মুহূর্ত আগে, 1 মুহূর্ত মানে 48 মিনিটস, 48 মিনিট আগে যদি সূর্যোদয় হয়, তাহলে আমরা ওকে বলি শুদ্ধ তিথি, তখন আমরা ওটা ফলো করব। কিন্তু সূর্যোদয়ের সময়ে যদি দশমী তিথি হয়, তাহলে ওই আর তার সূর্যোদয়ের পরে একাদশী তিথি শুরু হচ্ছে, তাহলে আমরা বৈষ্ণবজন ওই তিথিকে ছেড়ে দিই, ওই তিথিতে উপবাস হয় না। সেই জন্য অনেকবার দেখা হচ্ছে কি দশমী তিথি আছে, একাদশী পড়ে গিয়েছে, কিন্তু আমরা ব্রত করছি না, আমরা নেক্সট ডে ব্রত করছি। এটা আপনি পাবেন রেফারেন্স পদ্মপুরাণে পাবেন,
হরিভক্তি বিলাসে পাবেন, স্কন্দ পুরাণের পাবেন, যে বৈষ্ণবরা শুদ্ধ তিথি পালন করে। শুদ্ধা একাদশী, শুদ্ধা একাদশী। শুদ্ধা হ্যাঁ, বিদ্যা। তো সেই জন্য ওইটা ফলো করতে হয়, কিন্তু ওইটা সংস্কারের মধ্যে না। সংস্কারের মধ্যে না। আচ্ছা, মানে এগুলো একটা লোকাচার, একটা মান্য কথা। জ্যোতিষ, জ্যোতিষ। জ্যোতিষ, বাহ, সুন্দর কথা। যাবো আমরা শিবা সুচিতেন্দ্রীয় প্রভুর কাছে। প্রভু, এই সংস্কার, আমরা তো ভক্ত হয়ে গেছি, হরিনাম করছি, বৈষ্ণব হয়ে গেছি, তিলক আছে, মালা আছে, আমরা আমিষাহার করছি না, নেশা করছি না, তাহলে আমাদেরকে কি, মহাপ্রভু বলছেন ইহা হইতে সর্বসিদ্ধি হবে, হরিনাম করো ব্যাস, তাহলে আমাদের কি এই সংস্কার এগুলো চিন্তা করতে হবে, কি সংস্কার কি না করবো? আমরা হরিনাম করেই তো যাচ্ছি, জীবন চলছে। হ্যাঁ, কিন্তু তৎসত্ত্বেও আমরা যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন, সনাতন শিক্ষায় চৈতন্য মহাপ্রভু একদম প্রথম থেকে শুরু করে উনি যেমন বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস ইত্যাদি ইত্যাদি। তারপরে চৈতন্য মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন যে কিভাবে হরিভজন করতে হয়, কিভাবে সাধন ভজন করতে হয়, এবং তারপরে ভগবত ভক্তির মহিমা সব কিছু বললেন। কিন্তু এবং তারপর উনি বললেন যে তুমি এই সমস্ত বিষয় তুমি অনুধাবন করো, ধ্যান করো এই সমস্ত বিষয়ের উপরে, হ্যাঁ, এবং তারপরে তুমি সিদ্ধান্ত লেখো, শাস্ত্র লেখো। এবং সনাতন গোস্বামী পাদ আমাদেরকে দিলেন হরিভক্তি বিলাস, যার মধ্যে এই সমস্ত নিয়ম কানুনগুলো চলে আসে। অতএব যদি কোনো কিছু করতে হয়, প্রথমে অ্যাকচুয়ালি হরিনাম করলেই সবটাই, হরিনাম করলেই যথেষ্ট। কিন্তু এবং হরিনাম এমন একটা জিনিস যে হরিনাম করলে আমরা সবটাই পেয়ে যাব, কিন্তু ওই হরিনাম করতে আমাদের মনকে হরিনামের মধ্যে নিবিষ্ট করার জন্য বা হরিনামের মধ্যে মনকে মগ্ন করার জন্য আমরা প্রস্তুত নই। আমাদের দেহ, আমাদের মন এবং আমাদের যে পূর্ব যে কুসংস্কার, মানে আমরা জন্মান্তর ধরে আমরা যে সমস্ত বিভিন্ন জনিতে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং বিভিন্ন রকমের কদর্য ভক্ষণ করেছি, হ্যাঁ, এবং এই সমস্তর জন্য আমাদের মধ্যে যে, যেমন প্রভু বললেন প্রথমে, যে আমাদের যে মনের মধ্যে যে ছাপটা পড়ে রয়েছে, এই যে ছাপ, এই ছাপ আমাদেরকে বিভিন্ন রকমের খারাপ কাজের দিকে আমাদেরকে লিপ্ত করে। তার জন্য আমাদের বিভিন্ন রকমের ডিসিপ্লিন রয়েছে, এবং এই ডিসিপ্লিনগুলোই হচ্ছে এই সমস্ত সংস্কার। হ্যাঁ, যেমন প্রভু বললেন, কিছু কিছু উদাহরণ দিলেন যে এই কাজটা একাদশীর দিনে করতে নেই, এর পিছনে একটা সাইন্টিফিক একটা কারণ রয়েছে, কিন্তু আমরা জানি না বলে আমরা শুধুমাত্র তখন ওটাকে কি হয় না, জাস্ট হিয়ারসে, এটা করতে নেই, কিন্তু কেন করতে নেই এই বিষয়টা আমরা কোনোদিন শিক্ষা লাভ করি না। তার জন্য এগুলো শেখার খুব দরকার রয়েছে, এবং এগুলো যদি আমরা জানতে পারি এবং জেনে শুনে যখন আমরা এগুলো করব, তখন এর মধ্যে একটা আনন্দ রয়েছে, এবং আমাদের তখন মনে হবে যে না, আমাদের এই কালচারটাকে আমাদের মেনটেন করা খুব জরুরি দরকার। তো এটাই হচ্ছে দশ সংস্কার, বা এই সমস্ত সংস্কারগুলো আমাদেরকে দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্ব আচার্যরা আমাদেরকে দিয়ে গেছেন, এবং তারা জানেন যে এগুলোতে আমাদের হিত রয়েছে, এগুলোতে আমাদের সর্বাঙ্গীন মঙ্গল রয়েছে, এবং সেই জন্য আমাদের এগুলো সব অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। যদিও আপনি এইভাবে ধরতে পারেন যে এগুলি সবই হচ্ছে আমাদেরকে, যাতে আমরা মনকে আমরা শান্ত করতে পারি, মনকে আমরা কি বলতে পারেন, আমাদের এক লক্ষ্যে, বা বলতে পারেন এক বিন্দুতে আমরা মনকে নিয়ে আসতে পারি, যাতে আমরা একান্ত ভজিব হরি, যাতে আমরা নিষ্ঠা সহকারে আমরা ভগবানের নাম কীর্তন করতে পারি, ভগবানের নাম জপ করতে পারি। বাহ, এত সুন্দর সরল সিদ্ধান্ত প্রভু আমাদের কাছে উপস্থাপন করলেন, যে আমরা ভক্ত হয়ে গেছি এটা বলে আমরা এই সংস্কারগুলোকে এড়িয়ে যেতে পারবো না, অবশ্যই এই সংস্কারগুলি পালন করা উচিত আমাদের। তো আমরা সংস্কারগুলোতে প্রবেশ করব, আমার মনে হয় না আমরা একটা, তো ভগবানই দিয়েছেন শাস্ত্র, যেটা প্রভু একটা কথা বললেন যে এইগুলো পালন করার মাধ্যমে হিত রয়েছে, মঙ্গল। এবং আরেকটা আমি দেখি, যেরকম একাদশী আমরা করি, কিন্তু সংকল্প করে একাদশী করার একটা মঙ্গল এবং একটা ঐশী শক্তি তার ভিতরে কাজ করে, কিন্তু প্রত্যেকটা কাজ আমি ভক্ত এবং তার সঙ্গে একটা ঐশী শক্তি। আরেকটা জিনিস জাস্ট অ্যাড করতে চাই, আমরা সবসময় শুনি যে কলিসন্তরণ উপনিষদে এই আমাদের মহামন্ত্রর মহিমা লেখা আছে। ওখানে ব্রহ্মাজি
বলছেন যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়শকম নাম কলিকলমশ নাশনম নাতঃ পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই শ্লোকটা আমরা জানি, আর আমরা বলি কি হ্যাঁ এটা দেখেন শাস্ত্র উল্লেখ আছে, আর কোনো দরকার নেই, কিচ্ছু দরকার নেই এটা। তো যেমন মহারাজ বললেন, আমি গুরুকুলে পড়াশোনা করেছিলাম, যেখানে ওই পূর্ণ কলিসন্তরণ উপনিষদ আমাদেরকে শেখানো হলো, ওখানে লেখা আছে ব্রহ্মহত্যম তরতি জীবহত্যম চ সুবর্ণস্তেয়াৎ पूतो भवति सर्वदेव मनुष्याणाम अपकारात् पूतो भवति पितृदेव मनुष्याणाम अपकारात् पूतो भवति। মানে যে হরিনাম নেবে ওনার ব্রহ্মহত্যার পাপ ধুলে যাবে, যার কিছু পাপ করেছে জীবনে ওই সব নষ্ট হয়ে যাবে, শ্রাদ্ধাদি কর্ম না করলে পিতৃকে আমাদের যে পিতৃগণ আছে ওনাকে আমরা কিছু না করলে ওটাও চলে যাবে। তারপরে লেখা আছে সর্বধর্ম পরিত্যাগাৎ পাপাৎ সাধ্যম সুচিতম আপনুয়াৎ। সমস্ত ধর্মের যে ধর্মকারণ, যে সংস্কার আদি আছে না, আমার যে কার্য করা কর্তব্য কর্ম আছে, সেটাও যদি আমরা না করি, শুধু হরিনাম করলে হবে, কিচ্ছু দরকার নেই। এটা সব লেখা আছে, কিন্তু আমরা এক পয়েন্ট মিস আউট করে যাচ্ছি। ওখানে লেখা আছে এই মহামন্ত্রকে সার্ধ ত্রিকোটি জপতি তদা ব্রহ্মহত্যম তরতি জীবহত্যম চ। মানে এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে যদি আমরা 3.5 কোটি বার জপ করি, তারপরে এইসব হবে। আর 3.5 কোটি বার জপ করা মানে ভুলভাল না, ফোন দেখতে দেখতে না, কার সঙ্গে কথা বলতে না, সঙ্গে এক জায়গায় বসে হরিনাম করলে সার্ধ ত্রিকোটি বার আমরা জপ করেছি। তাহলে আমি যোগ করলাম, এত বছর থেকে তো আমরা হরিনাম করছি, আমরা তো জপ করছি, কতক্ষণ লাগবে 3.5 কোটি বার করতে? যোগ করলাম, যদি আমরা প্রতিদিন 1600 মালা জপ করি, 25,000, হ্যাঁ না 16 মালা মানে 1728 হলো। আচ্ছা 1728 বার আমরা জপ করেছি 16 মালা জপ দিয়ে। মানে যদি প্রতিদিন আমরা 16 মালা জপ করি, তাহলে আমাকে লাগবে 55 ইয়ার্স। কি বলে 55? হ্যাঁ হ্যাঁ 55 বছর। 55 বছর লাগবে 3.5 কোটি বার জপ করার জন্য। প্রভুপাদ বলেছে আমরা 12 থেকে 14 বছরের ভিতরে হরিনাম সাধক হতে পারি। তাহলে আমি বললাম যদি প্রভুপাদ বলেছে তাহলে যোগ করলাম 64 থেকে 64 জব করতে, মানে 13.5 বছর থেকে একটু বেশি লাগবে। তো যদি আমরা প্রতিদিন 64 মালা জপ করি, 13.5 থেকে 14 বছরের ভিতরে আমরা সার্ধ ত্রিকোটি বার জপ করার শেষ করতে পারবো। আর উইদাউট মিস্টেক, উচ্চারণ ঠিক হতে হবে, নির্ভুল। মানে এটলিস্ট আমাদের হরিনাম নামাভাসের লেভেলে আসতে হবে, অপরাধযুক্ত নাম হবে না। যদি আমরা এসব করি তাহলে এভরিথিং রিমুভ, নো প্রবলেম। মানে হরে কৃষ্ণ রাম রাম হরে হরে ওরকম বললে হবে না, না পুরোটা বলতে হবে, পুরোটা বলতে হবে, ভালো মতন বলতে হবে। তখন যেমন প্রভু বললেন, আমরা যে জব করছি ফোকাস করে জব করছি। একবার প্রভুপাদও বলেছে, যদি আমরা মর্নিং প্রোগ্রাম 16 মালা জব মর্নিং প্রোগ্রাম 12 বছরটা ফলো করব প্রতিদিন, আমার বাক সামর্থ্য চলে আসবে, যার কিছু বলবো সত্য ঘটনা হয়ে যাবে। কেন, প্রায় আপনি তো 3 কোটি জব করে দিয়েছে 12 বছরের, আর আপনি আপনার সাধনা ভেরি স্ট্রং, তো সেই জন্য দেব শক্তি আছে। তো ওটা সব করার হলে বাক সামর্থ্য, বাক সিদ্ধি, যা কিছু বলবেন সত্য ঘটনা হয়ে যাবে। একবার জননীয় প্রভু কিছু বলেছিলেন, সত্য হয়ে গেল। তাহলে এক ভক্ত ওনাকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি যা কিছু বলছেন সত্য হয়ে যাচ্ছে। প্রভু বলছে আমার কিছু নেই, এটা প্রভুপাদ বলেছে যে মঙ্গলা আরতি আর মর্নিং প্রোগ্রাম ফলো করবে 12 বছরে এটা চলে আসবে। আমাকে জিজ্ঞাসা করলে হলো, প্রভু আপনার কত বছর হয়েছে? বলছে 40। তাহলে ওই সামর্থ্য চলে আসে। যে হরিনাম করবে
ওনাকে সিদ্ধি যত্ন করার দরকার নেই, চলে আসবে, কিন্তু করতে হবে। এইসব জিনিসটা যে আমার প্রচারে বলি কি এইসব দরকার নেই, সংস্কার দরকার নেই, ওইটা কোনো দরকার নেই, হ্যাঁ রাইট, কিন্তু সার্ধক ত্রিকোটি বারম জপতি, ওটা করতে হবে। সেটা করার পর আপনি না করলে অসুবিধা নেই, যদি না করছে না অত হলো না, তাহলে এইসবটা ফলো করতে হবে আপনার। বাহ, হরি বল। কারণ এসব ফলো করলে তো আপনাকে ওই দিকে এগিয়ে নিয়ে যাবে, হ্যাঁ, ওইটা ওই লক্ষ্যে এগিয়ে হেল্প করবে। তার মানে আমরা এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা হলো যে আমরা ভক্তি করছি, যাজন করছি, তার মানে এমন না যে আমরা এগুলো সব এড়িয়ে যাব। আমরা ওরকম উদাহরণ দেন ওনাকে, মাধবেন্দ্র পুরী প্রাপ্ত বলেছেন সন্ধ্যা বন্দনা ভদ্রমস্ত, আমি এগুলো করব না, কিন্তু আমরা তো ওই স্তরে পৌঁছাইনি, তাই আমরা এখনো কনিষ্ঠ স্তরে, নবীন স্তরে আছি, হাঁটি হাঁটি পাপা। তো এই জন্য এই সংস্কারাদি আমাদেরকে আরও যেন আমরা দ্রুত ভগবানের ভক্তির পথে একনিষ্ঠ হতে পারি, প্রভু যেটা বললেন, সেজন্য আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমাদের অনেকগুলি সংস্কার আছে, অনেক যতটুকু হয় আমরা আজকে শুনবো। আমরা হয়তো একটা পর্বে হবে না সমস্ত সংস্কারগুলি, আরও শুনবো। তো আজকে আমরা শুরু করি প্রভু, সংস্কারগুলো যদি একটু বলেন, প্রথমে কোনটা সম্বন্ধে বলবেন? যদি আমরা বিবাহ সংস্কার, গোপাল ভট্ট গোস্বামী বলে প্রথম সংস্কার বিবাহ সংস্কার, হ্যাঁ, যেটা হচ্ছেই না এখন, হ্যাঁ, যেটা এখনকার সমাজে ধীরে ধীরে লুপ্ত হচ্ছে। বিবাহ সংস্কার প্রথম সংস্কার, উনি বলেন। বিবাহটা হচ্ছে শুরু, মনুষ্য জীবনের শুরু। তাই গোপাল ভট্ট গোস্বামী অনেক গুরুত্বপূর্ণ দিয়েছেন বিবাহ সংস্কারে, কেন অনেক এলাবরেট সংস্কার। আগেকার হতো বিবাহ 7 দিন, 7 দিনের বিবাহ, 7 দিনের বিবাহ। কেন? ওইটা মেয়ের জন্য জীবনের মোস্ট ইম্পর্ট্যান্ট তিথি। বাবার গৃহ থেকে স্বামীর গৃহে যাচ্ছে, এখন ওকে দায়িত্ব দেওয়া হচ্ছে দুটো পরিবারের উদ্ধার করা। তো বিবাহ সংস্কার মেয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সংস্কার। ছেলেদের জন্য দীক্ষা, দীক্ষা, বাহ, ওনার জন্য ইম্পর্ট্যান্ট। কেন? দীক্ষা নিয়েছে মানে এখন ওর রেসপন্সিবিলিটি চলে আসলো, নিজেকে ভক্তিময় করে, যেমন মহাপ্রভু বলছেন জন্ম সার্থক করি করো পর উপকার। তো জন্ম সার্থক কি করে হবে সেটা শেখার জন্য ও দীক্ষা নিয়েছে, তারপর শিক্ষা লাভ করবে। তো ছেলের জন্য দীক্ষা সব থেকে ইম্পর্টেন্ট, মেয়ের জন্য বিবাহ সব থেকে ইম্পর্টেন্ট। কেন? দীক্ষাতে ছেলে রেসপন্সিবিলিটি স্বীকার করেছে, বিবাহতে মেয়ে রেসপন্সিবিলিটি স্বীকার করছে, সেই জন্য ও ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা চেষ্টা করছি একদিনের সমস্ত বিধিবিধান শেষ করতে, 1 দিন 2 দিন এর ভিতরে, কিন্তু অরিজিনালি হতো 7 দিনের অনুষ্ঠান। 7 দিনের। তো সর্বপ্রথম হয় যদি অনেক লোকাচারও আছে, হলদি সংস্কার করতে, হলদি মাখানো সবাই। আচ্ছা, সেই সংস্কারের ডিটেলসে যাওয়ার আগে প্রভু একটা দৃষ্টিকোণ আমি চিন্তা করছিলাম। যেমন আগেও আমরা পড়েছিলাম, স্কুলে আমাদের টেক্সট বইয়ে ছিল, বিবাহ সম্বন্ধেও ছিল, ধর্ম শিক্ষার বই ছিল, বিভিন্ন ধরনের বিবাহও ছিল। এই ব্রাহ্ম বিবাহ, গান্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ, ওই যেমন কৃষ্ণ রুক্মিণীকে হরণ করেছেন। আর গান্ধর্ব বিবাহে মালা বদল করেছেন, নল দময়ন্তী হয়ে গেছে। তখন কেউ যদি বলে ঠিক আছে আমরা এত এলাবোরেট যাবো না, জাস্ট মালা বদল করে নেবো, তাহলে এটা এখন কতটুকু রেলেভেন্ট বা কতটুকু ঠিক? আবার এখন কোর্ট ম্যারেজ হচ্ছে, কোর্টে গিয়ে আমি জাস্ট লিখিয়ে দিলাম দুজনে, হ্যাঁ হয়ে গেল, তাহলে বৈদিক দৃষ্টিকোণ থেকে কতটুকু এটা গ্রহণযোগ্য? এখনো গন্ধর্ব বিবাহ হয়, যাকে বলে লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, কেন আমার মেয়েকে ছেলে পছন্দ চলে আসলো, ছেলেকে মেয়ে পছন্দ চলে আসলো, আই লাভ ইউ, এটা অনুমোদিত, হ্যাঁ ম্যারেজটা অনুমোদিত, অনুমতি আছে মহারাজ। একজন আমার কাছে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগে ব্যান্ড আছে। একজন রুক্মিণীর বিবাহ, এটা কি লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। প্রভুপাদ লিখছেন তো ওই প্রেমপত্র লিখেছেন, হিস্ট্রিতে ফার্স্ট রেকর্ডেড লাভ লেটার রুক্মিণী দেবী পাঠিয়েছে। হোয়াটসঅ্যাপ মেসেজ না লেটার? লেটার। ও পোস্টম্যানও ছিল তখন।
একটা ব্রাহ্মণকে দিয়ে পাঠিয়েছে, অনেক বিস্তারিত। কিন্তু যদি আপনি পড়বে ওই লাভ লেটারে এখনকার মতন না, না, অনেক ফিলোসফিক্যাল পয়েন্টস দিয়ে আছে। কেন আমি আপনাকে পছন্দ করি, কেন আপনাকে প্রীতি করি, আর বলছে, আর ওখানে লিখছে এই সময়ে এখানে আসবে, আমি এখানে গৌরী পূজার জন্য যাব, বেশি গার্ড থাকবে না, তখন আপনি আমার হরণ করে নেবেন। পরিকল্পনা। এটা একটা রাজনীতি। যেহেতু রাজকন্যা ছিল, জানতেন রাজনীতি কোন পয়েন্ট থেকে কোথা থেকে হরণ করবে, এটা একটা ছিল। সুভদ্রা সেম লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। বলরাম, ভগবান বলরাম মনে করেছিলেন আমি দুর্যোধনকে দেব আমার বোনকে, আমার প্রিয় শিষ্য। প্রিয় শিষ্য, তারপরে রাজা, ওর পঞ্চপাণ্ডব তো ভিখারি, হ্যাঁ, রাজা। আমার বোনকে রাজার বাড়িতে দিয়ে রাজ মহিষী। কিন্তু কৃষ্ণ কি বলেছে? বলছে অর্জুন বলছে, অর্জুন সঙ্গে হরণ তো হয়ে যাবে, কিন্তু বলছে রথ চালাতে বলবে সুভদ্রাকে। যখন বলরাম আসছে অনেক রেগে গিয়েছে, ওই অর্জুন আমার আতিথ্য অপমান করেছে, এসেছে অতিথি বলে, আর আমার বোনকে হরণ করে চলে গিয়েছে। কে দেখেছে? বলছে এই সৈনিক বলছে। বলছে কি দেখেছে? বলে রথ ছিল, রথের উপরে সুভদ্রা আর অর্জুন ছিল। বলছে রথ চালিয়েছে কে? তো সুভদ্রা চালিয়েছে। তো বলে হরণ কে করলো, সুভদ্রা করলো না অর্জুন করলো? যদি অর্জুন রথ চালাতো তাহলে সুভদ্রা হরণ অর্জুন করেছে, কিন্তু সুভদ্রা রথ চালাচ্ছে, মানে কি হলো, অর্জুন হরণ করেছে না সুভদ্রা অর্জুনের হরণ করেছে? একজন আমাকে বলছে ফেসবুকে নাকি বিয়ে করেছে। একজন এরকম মেসেজ করছে, একটা ছেলে যে একটা মেয়ের সাথে সম্পর্ক, ফেসবুকে দেখা হয়নি, ফেসবুকে ভিডিও কলে একজন আরেকজনকে ওরা বলছে আমরা মন থেকে বিবাহ করে নিয়েছি। তো ওই ফেসবুকেই নাকি মালা বদল হয়েছে ভিডিও কলের মাধ্যমে। তাহলে এটা এখন বর্তমান মডার্ন, যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে আমরা এগোচ্ছি, মডার্ন হচ্ছে, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? না। দেখো, এটা সংস্কার হলো না, এটা শুদ্ধিকরণ হলো না। বিবাহ সংস্কার হচ্ছে, সংস্কার যেমন আমরা আগে আলোচনা করলাম, এটা শুদ্ধিকরণ। বিবাহ সংস্কারে শিক্ষা আছে। এখন সব কিছু বলিউড স্টাইল করতে চাই, সব কিছু বলিউড স্টাইল। মেয়ে যখন আসবে তখন বলিউড সিঙ্গিং হবে, এখন নতুন ফ্যাশন। আমি বলবো আমরা এক্স্যাক্টলি বিবাহ সংস্কার মানে কোথা থেকে স্টার্ট হচ্ছে। আমি তো বিয়ে টিয়ে করি না, একটু শুনে মজা পাই একটু। অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজ আলোচনা হলো, ম্যারেজ বাদ দিন। অ্যাকচুয়ালি কখন থেকে স্টার্ট, পয়েন্ট টু পয়েন্ট স্টার্ট হয় অ্যাকচুয়ালি যখন মেয়ে ছোট অবস্থায়, যেমন মীরাবাইয়ের জীবনে দেখছে একটা কন্যার বিবাহ হয়ে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, ও শুধু শুনছে ব্যান্ড বাজা চলছে। মীরাবাই তখন বয়স ছিল 5। বলছে এই মা কি হচ্ছে? ও বিয়ে হচ্ছে, ও মেয়ে চলে যাবে। তাই ও ঘোড়ার উপরে কে বসে আছে? ও ওর স্বামী বসে আছে, বর বসে আছে। আচ্ছা, আমার বরকে, আমার বিয়ে কবে হবে? মেয়ের জন্য 5 বছর 6 বছর থেকে এই বুদ্ধিটা স্টার্ট হয়ে যায়, আমার বিয়ে হবে, আমার বাচ্চা হবে। ওনার দেখেন কি করবে, একটা ডল নিয়ে ঘোরাবে, এই আমার বাচ্চা, ওকে আমি খাওয়াবো, ও কিচেন সেট আসবে, আমি রান্না করছি, ও টিফিন দিয়ে আমার বর না স্বামী যা অফিসে যাবে, আমি ওয়েট করছি। ওইটা সব ওনার ছোট সময়ে থেকে চিন্তা শুরু হয়ে যায়। ছেলেরা 18-20 বছর অবধি ওনারা এটা সব চিন্তা আসে না, রেসপন্সিবিলিটি আসে না। সেই জন্য মেয়েদেরকে অলরেডি ওনার ডিসকাশন হয়ে যায় মার সঙ্গে, বিবাহ মানে কি, ওর বিবাহের ওটা কি দরকার, বাড়িতে কীরকম সব কিছু সাজানো, কীরকম বিভিন্ন প্রকারের রান্না করতে হয়, স্বামীকে কী করে প্রসন্ন করতে হয়, এটা সব মা শেখানো শুরু করে দেয়। কেন? ও মেয়ের চিন্তা অলরেডি আছে, বড় হয়ে আমি বিবাহ করব।
এইটা হচ্ছে বীজারোপণ। হ্যাঁ, তোমার বিবাহ হবে এরকম সব তোমাকে করতে হবে। ছেলেদেরকে কি বীজারোপণ হয়? ছেলেদেরকে বাড়িতে থাকবে না, ইনকাম করতে হবে। না, গুরুকুলে যেতে হবে। হ্যাঁ, ওখানে বলে ব্রহ্মচারী পঞ্চলক্ষণ, কাগ স্নানম বকত ধ্যানম শ্বান নিদ্রম তথৈব চর স্বল্পাহারী গৃহত্যাগী ব্রহ্মচারী পঞ্চলক্ষণ। কি হবে? বলে কাগ স্নান, তাড়াতাড়ি কুইক, ফটাফট রেডি হয়ে গেল। বকত ধ্যানম, যখন চিন্তা করছে, কিছু ফোকাস করছে, বকর মতন ও একদম সোজা দাঁড়িয়ে আছে, মাছ ভাববেও না কি কাছে কেউ চলে আসলো, হঠাৎ করে ধরে নেবে। বকত ধ্যান। শ্বান নিদ্রম, ঘুমাচ্ছে, কিন্তু যখন জেগে গেল সতর্ক, কাছে কেজি কি হচ্ছে, সব ফোকাসড, স্মার্ট। আর স্বল্পাহারী, যত দরকার অত খাবে, এরকম না খেতে থাকলো খেতে থাকলো খেতে থাকলো না, যত দরকার অতকেই খাবে। গৃহত্যাগী, বাড়ি থেকে দূর থাকবে। কেন? বাড়িতে থাকলে মা কিছু করতে দেবে না ওকে, আমার রাজা বেটা। মেয়েকে সব কিছু শিখাবে, কি করে রান্না করতে হয়, কি করে কাপড় ধুতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, কিন্তু ছেলে রাজা বেটা। ওই আসবে বাড়িতে, একটা ব্যাগ ওখানে গেল, জুতো ওখানে গেল, কাপড় ওখানে আছে, ধুলো না ধুলো, আর যখন নেক্সট ডে সব কিছু ওর আলমারিতে সেট, কিছু শিখবে না। সেই জন্য গুরুকুলে যাও। যে এডুকেশন মেয়েরা মার থেকে, দাদি থেকে, নানি থেকে ও বাড়িতে পাবে, সেম এডুকেশন ছেলেরা গুরুকুলে পাবে। কিন্তু ওখানে ওই অ্যাটাচমেন্ট নেই, যে মায়ের ছেলের কাছে থাকে, ওই অ্যাটাচমেন্ট নেই, কিন্তু অ্যাফেকশন আছে, প্রেম আছে। কিন্তু সেই কিন্তু ওই আমার তনুজ নেই, আমার শরীর থেকে উৎপন্ন নেই, সেই ওই আসক্তি নেই, কিন্তু প্রেম আছে। সেম মা করবে মেয়েদের কাছে, ও আসক্তি রাখছে না, কেন? ও তো চলে যাবে, কিন্তু প্রেম আছে। তো এইটা হচ্ছে বিবাহর বীজারোপণ। ছেলেকে বানাচ্ছে স্ট্রং, ইন্টেলিজেন্ট, বাইরে গিয়ে কিছু খাটনি করে, আপনি যেমন বলেছেন সংঘর্ষ, ওইটা ছেলেকে শেখানো হয়, আর সংস্কার মেয়েকে শেখানো হয়। সেটা যখন দুটো সঙ্গে চলে আসবে, তখন বিবাহী জীবন সংসার। সংসার। সংঘর্ষ আর সংস্কারের মিলনে হচ্ছে হ্যাঁ। সংসার। তাহলে এইটা হচ্ছে প্রারম্ভ। তারপরে মেয়েকে যখন বড় হচ্ছে, শিখছে, আমাকে কেমন মতন বর লাগবে, আমি কি চাই। দ্রৌপদীর সঙ্গে একটু চিটিং হয়ে গেল, বলছে আমাকে সর্ব থেকে সব থেকে সুন্দর, শক্তিশালী, ধর্মপরায়ণ, এটা এটা এটা। মহাদেব কাছে প্রার্থনা করে নিল। মহাদেব বলছে এই 5 গুণ একটা লোকের ভিতরে এক সময়ে নট পসিবল, নো প্রবলেম, তোমার 5 বর হোক, 5 জন বড় হোক, 5 জন বর হোক। তাহলে দেখতে হবে কি কোয়ালিফিকেশন দরকার, ওই কোয়ালিফিকেশনের ছেলেরা খোঁজ করে। হ্যাঁ, এই ছেলের মধ্যে এইরকম কোয়ালিফিকেশন আছে, আর সেটা কে খোঁজ করবে? মা বাবা করবে, কেউ বরিষ্ঠ লোক করবে। কেন? যদি আমি কোনো মেয়েকে দেখি, সুন্দর আছে, আকর্ষণ হয়ে গেল, মেয়ে ছেলেকে দেখছে, হ্যাঁ আকর্ষণ হয়ে গেল, ওই আকর্ষণের আসক্তি চলে আসলো, ওর আসক্তির আর কিছু দেখবে না। কিন্তু মা বাবা বরিষ্ঠ যে আমার থেকে প্রেম করে, ওনারা সব কিছু দেখবে, কে আমার মেয়ে কোনো ভুল হাতে চলে না যায়, না আমার ছেলের কাছে কোনো ভুল মেয়েটা চলে না আসে, ওইটা ওনারা দেখবে তর্কসঙ্গত, শুধু ইমোশনস না, তর্ক যুক্তিসঙ্গত ওনারা দেখবে। তারপরে ওনারা কোষ্ঠী যোগ করবে। কোষ্ঠী দিয়ে কি, অনেক লোক বলে আমার কোষ্ঠী উপরে আমার বিশ্বাস নেই, এটা মানে হচ্ছে আপনারকে গণিতের উপরে বিশ্বাস নেই। কুষ্টি 2+2 হমেশা 4ই আসবে। অনেক সময় কুষ্টি ভুল হতে পারে। সেটা ব্রাহ্মণ যে কুষ্টি করে ওর কত জ্ঞান আছে ওটা দেখতে হয় না। না, অনেক সময় এখন বাচ্চারা হচ্ছে হসপিটালে, এক্স্যাক্টলি যে ভূমিষ্ঠ টাইমটা, আর ভূমিষ্ঠ তো হচ্ছে না, মাটি ভূমিষ্ঠ মানে মাটি ঠেকবে, মাটিতে স্পর্শ হচ্ছে না, তো ল্যাবেই থেকে যায় মনে হয়। তো সেই জন্য এক্স্যাক্টলি যদি ওই তিথি বা কোন টাইমে, হয়তো সাপোজ এখন বাজে ধরো রাত্রি 7টা, 7:30, 7:30 নাগাদ, নট এক্স্যাক্টলি, কিছু তিথি আছে একদম
টু দি পয়েন্ট, 1 সেকেন্ড 2 সেকেন্ড তিথি আছে, আবার কিছু তিথি লং টাইম আছে, কিছুটা বিচার মিলে যায়। বা আগেকার দিনে জানি না, আগেকার দিনে তো লোকের তো ঘড়ি টড়ি ছিল না, কিভাবে মিলাতো। যখন দেখি ছেলে মেয়ের বিয়ের সময় লোকে জিজ্ঞেস করে মেয়ের জন্মের সময়টা পাঠান, হুম তো সময়টার উপরে কোষ্ঠীটার লেখা হয়। আমি যেরকম সময় জানিয়েছি, এক্স্যাক্টলি যদি না জানাই তাহলে কোষ্ঠীটাও আবার এক্স্যাক্টলি জানালেও আমি এটা দেখেছি যে একই কুষ্টি আলাদা আলাদা জ্যোতিষ আলাদা আলাদা বলছে, আবার একই কুষ্টি একই জ্যোতিষকে আমি আলাদা আলাদা সময় টেস্ট করার জন্য আগে দেখিয়েছি, আগে আচ্ছা বলছে, আবার 1-2 মাস পরে দেখিয়েছি ওইটাই উনি আবার একটু আলাদা বলছে, একই জ্যোতিষ আলাদা আলাদা বলছে। মহারাজ সাধারণত আজকালকার দিনে ডাক্তাররা ঠিক যে সময়টা বাচ্চা, ধরেন সিজারিয়ান বাচ্চা হচ্ছে, ঠিক আছে, ঠিক যে সময়টা বাচ্চাটাকে ডাক্তার বের করছে, ঠিক ঠিক সেই মুহূর্তটা যারা নার্স বা অ্যাসিস্ট্যান্ট থাকে তারা ওই টাইমটা ধরে রাখে এবং তারা টাইমটা এক্স্যাক্টলি বলে দেয় যে আপনার বাচ্চা এতটা মিনিটে এত সেকেন্ডে আপনার, এত সেকেন্ড না, এত ঘন্টা এত মিনিটে আপনার বাচ্চার জন্ম। এবার ওরা টাইমটা ধরে ওরা, এবং ওই জন্য নার্সদেরকেও ওইটাও একটা পার্ট অফ দ্য ওই যে ব্যাপারটা, ওই যে পুরো জন্মের যে ব্যাপারটা ওখানে হসপিটালে বা ডাক্তারের নার্সিংহোমে বা যেখানে যায় সেখানে ওটাও ডাক্তাররা একটা খেয়াল রাখে। সুতরাং মোটামুটি খুবই অ্যাকুরেট। আগেকার দিনেও মহারাজ, আগেকার দিনে তখন তো মানুষেরা জানতেন, তো তারা কেমন করতো, তারা ওই যে সূর্যের যে ঘড়ি, হ্যাঁ সূর্যের যে গতি সেটা দেখে ছায়াটা এখন কোথায় আসছে, ছায়াটা কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী ওরা টাইমটাকে ধরে রাখতে পারে। এবং তারা এই সমস্ত বিষয়ে খুবই বলতে পারেন খুবই বিচক্ষণ ছিলেন। যেমন আমি বলতে পারি, ধরেন আজ থেকে ধরেন 50 বছর আগে, 60 বছর আগে আমাদের বাড়িতে, মানে আমার মা তো কোনো লেখাপড়া জানতেন না, আর আমরা ছোটোবেলায় টুকটাক লেখাপড়া শিখছি, কিন্তু আমার বাবা আমাদের সবার আমরা 5 ভাই 2 বোন ছিলাম, আমাদের সবারই জন্ম কোষ্ঠী সবার আমার বাবা সব লিখে রেখে দিল। এবং বাবা এই সমস্ত বিষয়ে খুবই মানে পারদর্শী বলবো না, কিন্তু খুবই মানে সচেতন ছিলেন এই সমস্ত বিষয়ে। দুর্ভাগ্য হচ্ছে আমাদের বাড়িতে ডাকাত পড়লে আমার বাবা এগুলোকে এত গুরুত্ব দিতেন, আমাদের যে একটা কাঠের একটা বাক্স, মানে তিজোরি যেটাকে বলে, একটা সিন্দুক ছিল, তো সিন্দুকের মধ্যে বাবা রেখেছিলেন, তো সিন্দুক নেওয়ার সাথে সাথে ওইগুলো সব নিয়ে চলে যায়, সেজন্য আমাদের একটু অসুবিধা হয়, কিন্তু সবটাই সুতরাং টাইমটা ধরে রাখার জন্য এখনো রয়েছে, আগেও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে আসি, যে একটা প্রশ্ন করেছিলাম যে এখনকার আমি শুনেছি, ওটা কমপ্লিট করে দিই প্রভু। তাহলে ওই কোষ্ঠী যোগ করে ওখানে 8টা বিভাগ আছে, বর্ণ, বৈশ্য, নারী, এইসব বিভাগ আছে, ওইটা যোগ করে দেখা 36 গুণ। ওই 36 গুণের মধ্যে আপনার কত গুণ ম্যাচ হচ্ছে সেটা দেখার পর, যোগ করার পর, হ্যাঁ এটা এই পাত্র জন্য উপযোগ, এটা ভালো ম্যাচ হবে, সেটা দেখার পর ওনাকে বিবাহ দিতে। না হলে যদি ওইটা কুষ্টি যোগ হচ্ছে না তাহলে ওনারা করতেন না। কেন, হতে পারে ছেলে ভালো মেয়ে ভালো, কিন্তু ওই 2 জন সঙ্গে আসলে ভালো নাই। যেমন পেঁপে ভালো, দুধ ভালো, আমরা একসঙ্গে মিলিয়ে যদি খাবো তাহলে পেট গড়বড় হয়ে যাবে, সেই জন্য ওইটা কোষ্ঠী যোগ দরকার। এখন আরেকটা স্লোগান বেরিয়েছে, বিয়ের সময় কোষ্ঠী বিচার নয়, রক্ত বিচার করুন। এ গ্রুপ, বি গ্রুপ, থ্যালাসেমিয়ার জন্য কি জানি, আমি দেখলাম দুর্গাপুরে বড় বড় হোর্ডিং লেখা আছে, বিয়ের সময় কোষ্ঠী বিচার নয়, রক্ত বিচার করুন। ব্লাড গ্রুপ একই হওয়া চাই বা কি না, ওখানে প্রবলেম দেখেন মহারাজ, ওখানে ব্লাড গ্রুপ থেকে বোঝা যাবে আপনার কি বাচ্চা হবে কিনা, কিন্তু শুদ্ধিকরণ ওনাদের জন্য দরকার নেই। লিভ ইন রিলেশনশিপ চলছে। লিভ ইন রিলেশনশিপ মানে কি, আপনারা স্বামী স্ত্রীর মতন সব কিছু করতে পারে, কিন্তু আপনার রেসপন্সিবিলিটি নেই, বিয়ে করবে না, রেসপন্সিবিলিটি নেই। যদি আমরা 10 বছর পরে মনে করি না ওর সঙ্গে থাকতে ইচ্ছা নেই, ছেড়ে দিলাম, আমরা কি বলতাম, গুণবান, চরিত্রবান, শীলবান,
শীলতা নষ্ট হয়ে গিয়েছে, চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, গুণ নেই, তাহলে আমরা পাবো কি করে? সেই জন্য অর্জুন কি বলেছেন ভগবদ গীতাতে, এই যুদ্ধ দরকার নেই। যুদ্ধ হলে অনেক লোক মেরে যাবে, যখন মরে যাবে স্ত্রী অসুরক্ষিত হয়ে যাবে, বর্ণসংকর। স্ত্রী অসুরক্ষিত হলে বর্ণসংকর জন্ম নেবে, সেটা আমরা দেখছি হচ্ছে। তো সেই জন্য এটা অনেক দরকার। সবকিছুর লিঙ্ক আছে, কানেকশন আছে, ওই সব কানেকশন করতে হবে। যদি যেখানে এক লিঙ্কটা ভেঙে গেল ওখানে প্রবলেম। যার জন্য শাস্ত্র অনুযায়ী আমরা 3 জনের কাছে ঋণী জন্মসূত্রে, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ। ঋষি মুনিরা এইসব বিচার করে এটা মানুষের একটা গাইডলাইন দিয়ে গেছেন, তাদের জীবন সুরক্ষিত সুখময় জীবন, পরিবার জীবনেও তারা কি করে সুখে থাকবে, এইগুলো বিচার খুব গুরুত্বপূর্ণ। বাহ, গুরুত্বপূর্ণ কথা। তো এটাই ব্যাপারে একটা হাসি, অনেক জায়গায় অনেক কিছু হতে শোনা যাচ্ছে আজকাল, যত যুগের সাথে তাল মিলিয়ে যাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের সিচুয়েশন। আগে হয়তো এই সিচুয়েশনগুলো এরকম ছিল না, এখন হচ্ছে। হয়তো কিছু ভক্তদের মধ্যেও এরকম দেখা যাচ্ছে যে বিবাহ সংস্কার করে হচ্ছে না, কিন্তু কোর্ট ম্যারেজ মানে যেটা হয়ে যাচ্ছে, এই রেজিস্ট্রি বিবাহ হয়ে যাচ্ছে, এবং তারপর ছেলে মেয়ে একসাথে থাকছে, থাকার পরে দেখা গেল বছরখানেক পরে ওরা বিবাহ সংস্কার করছে, বা পরে দেখা গেল না ম্যাচ হচ্ছে না, আবার আলাদা হয়ে যাচ্ছে, আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। তো আমাদের বৈদিক দৃষ্টিকোণ থেকে এখনো সংস্কার হলো না, কিন্তু জাস্ট রেজিস্ট্রি হয়ে গেল। দেখেন, কোর্ট ম্যারেজ রেজিস্ট্রি এটা আপনার আগে বাগদান, আপনার বচনের গুরুত্ব ছিল। হ্যাঁ, আমরা স্বীকার করছি এই মেয়ে এই ছেলেকে বিবাহ করবে, এই ছেলে এই মেয়েকে বিবাহ করবে, বচন দেওয়া হয়েছিল। কলিযুগে ধর্মর 4 স্তম্ভ থেকে সত্য বাঁচল, সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য রেজিস্ট্রি দরকার, কি হ্যাঁ আমরা এটা অ্যাকসেপ্ট করছি কি এই ছেলে আর এই মেয়ে বিবাহিত, লেখা আছে, শুধু এখন বচনে হচ্ছে না, লেখা আছে, নো প্রবলেম, এটা হয়ে গেল। কিন্তু ওর ভিতরে ঠাকুর আবাহন করা হয়নি, ফ্যামিলি আবাহন করা হয়নি, ওয়েলকামিং নেই, ওনার আশীর্বাদ নেই, কৃষ্ণ আশীর্বাদ নেই, বৈষ্ণবদের ব্রাহ্মণের আশীর্বাদ নেই, গুরুজনের আশীর্বাদ নেই, ফ্যামিলির আশীর্বাদ নেই। আমরা এত ইম্পর্টেন্ট জিনিস কিছু স্টার্ট করছি, আমাকে আশীর্বাদ নিয়ে শুরু করতে হয়। যখন আমরা কোথায় এক জায়গায় কাজ করছি, আপনাকে ওনারা বলবে এটা প্রজেক্ট আপনার আন্ডারে এখন থেকে, তাহলে কি হলো, লোককে ডাকা হলো, অ্যানাউন্সমেন্ট করা হলো, সব তালি দিয়েছে, এটা কি হলো, এটা তো রিচুয়াল। শুধু কিন্তু আমি যদি আপনি বলে আপনাকে SMS পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করে দেবো, আজ থেকে আপনি করে নিন এই প্রজেক্ট আপনার আন্ডারে, কত লোক আপনার কথা শুনবে? প্রথম জিজ্ঞাসা করবে তুমি কে, আমি তোমার কথা কেন, না অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, ওনাকে সবাই সামনে দেওয়া হয়েছে, তাহলে ওইটা ইম্পর্ট্যান্ট। এইটু ছোট হলো, ওকে, তাহলে আপনার জীবনে যার সঙ্গে আপনি সারা জীবন যাবে, থাকবে, নিজের পরিবারের এক্সপানশন করবেন, তাহলে এটা সব দরকার নেই। সেই হেতু বিবাহ মনে করেন লোক এখনকার মনে করে এটা জাস্ট এক রিচুয়াল, না, ও রিচুয়াল পিছনে ছেলেকে বলা হচ্ছে কিভাবে মেয়েদের সঙ্গে থাকতে হবে। কেন, বিবাহের আগে ওর এক্সপিরিয়েন্স, কোনো একটা মেয়ের সঙ্গে এক্সপিরিয়েন্স হলে, নিজের মা আছে, বোন আছে, না হলে কোনো বান্ধবী আছে, স্ত্রী নেই, কিন্তু মা, বোন আর বান্ধবী, ওনাদের সঙ্গে আপনার যেরকম আপনি ডিলিংস করবে সেটা একরকম, নিজের স্ত্রীর সঙ্গে যেরকম ডিলিংস করবে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। যদি আপনি চিন্তা করবেন আমি মায়ের মতন আর বোনের সঙ্গে যেরকম আমি ডিলিং করতাম, আমার স্ত্রীর সঙ্গে সেম ডিলিং করব, সর্বনাশ হয়ে যাবে। স্ত্রী এটা স্বীকার করবে না,
সেম মেয়েরা ওনার এক্সপিরিয়েন্স কি বাবা আছে, ভাই আছে, না হলে কোনো বন্ধু আছে, স্বামী এরকম রিলেশন হয়নি, তাহলে কি করে ওনাদের সঙ্গে ডিলিংস করতে হয় সেটা বিবাহ কর্মতে ওনাকে শেখানো হয়। আর যখন আমরা বলছি হ্যাঁ তুমি এখন মেয়েদেরকে এরকম তুমি ভরণ পোষণ করবেন, তার সাক্ষী কে? তার সাক্ষী আছে ভগবান স্বয়ং, দেবতারা, অগ্নিদেব, মা বাবারা দুই পক্ষে থেকে, ফ্রেন্ডস, রিলেটিভস, ভূমি দেবী, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহমণ্ডল, এটা সব ওনার উইটনেস। তাহলে এর থেকে বেশি অফিসিয়াল কিছু হলো? ভূমণ্ডলে, জম্বুদ্বীপে, ভারতবর্ষে, ভারতখণ্ডে, মেদিভূতস্য সুমেরো দক্ষিণে, আমরা কত রেফারেন্স দিচ্ছি। জম্বুদ্বীপে হচ্ছে, ভারতবর্ষে হচ্ছে, সুমেরু পর্বতের এই দিকে হচ্ছে, গঙ্গার পূর্ব ভাগে হচ্ছে, মায়াপুর ধামে হচ্ছে। আর কার সবাই দাঁড়িয়ে আছে? জগন্নাথ দাঁড়িয়ে আছে। জগন্নাথ বলতে সুভদ্রা সন্নিধৌ, ওনার সাক্ষীতে, সুদর্শনের সন্নিধৌ, গুরু বৈষ্ণব অতিথি বহনি, বহনি মানে অগ্নি, ওনাদের সমাজের সন্নিধৌ, ওনার সাক্ষীতে। আজকে আপনার মেয়ের তারপরে কে? ওনার এটলিস্ট 3 জেনারেশন, বাবা, দাদু আর দাদুর বাবা। এখন তো পাওয়া যায় না, কিন্তু আগে 7 পুরুষের নাম, 7 পুরুষ হতো, কিন্তু এটলিস্ট 3 পুরুষ। 3 পুরুষ চাওয়া। ওনার বলবে, ছেলের সাইডের 3 পুরুষের নাম উচ্চারণ করে বলবে এখন তোমার বিবাহ হলো। তাহলে এটা থেকে আর অফিসিয়াল কি দরকার? ঠিক আছে, গভর্নমেন্ট রুল করেছে, এটা ফলো করতে হবে, কিন্তু এই সব আশীর্বাদ ছেড়ে আমরা শুধু কোর্টে গিয়ে বিবাহ করে নিলাম, সস্তাতে হয়ে যাবে। আর তারপরে আর অপশন কি দিয়েছে? যদি সঙ্গে ভালো মতন হবে না, আমরা ডিভোর্স করব। মানে বিবাহের আগে আপনারা অলরেডি চিন্তা আছে কি আমার কাছে ডিভোর্সের অপশন আছে। আমাদের সংস্কৃতিতে ডিভোর্স অপশন নেই। এটাই আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি বিবাহ সংস্কার সম্বন্ধে বলছেন, বিবাহ বিচ্ছেদ সংস্কার সম্বন্ধে এরকম কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বিবাহ বিচ্ছেদ সংস্কারই নেই। আপনি যদি রেসপন্সিবিলিটি নিচ্ছেন, বিবাহের মন্ত্র আছে, কিন্তু বিবাহ বিচ্ছেদের মন্ত্র নেই। এটা বিচ্ছেদ মানে একটাই, সেটা হচ্ছে মৃত্যু। হয় কেউ মানে মারা গেল, বা স্বামী মারা গেল, বা স্ত্রী মারা গেল, তাই সেটা মাঝখানে আর কোনো কিছু নেই। দেখেন বিবাহ কত ইম্পর্টেন্ট। বিবাহ যে অগ্নি হলো, ওই অগ্নিকে নিয়ে আগে হতো, এখন তো গ্যাস স্টোভ চলে আসে, ইলেকট্রিক চলে এসেছে, কিন্তু আগে কি হতো? বিবাহের অগ্নি ও যাবে মেয়ের সঙ্গে ওর স্বামীর ঘরে, ওকে রান্নাঘরে নিয়ে যাবে, ওই দিয়ে রান্না হবে। ওই রান্না হলো, যদি ও ব্রাহ্মণ নিজের বাড়িতে প্রতিদিন যজ্ঞ হচ্ছে, ওই রান্নাঘরের অগ্নি যে বিবাহ থেকে এসছে, ওই অগ্নি নিয়ে ওই ব্রাহ্মণ প্রতিদিন নিজের যজ্ঞ করবে। সন্ধ্যার সময় কেন ওটা যজ্ঞের আগুন জ্বলছে, সন্ধ্যার সময়ে ওই যজ্ঞ আগুন থেকে রান্নাঘরে আগুন, রান্নাঘর থেকে অগ্নি, এটা প্রতিদিন চললো। যখন মরে যাবে এইটাই অগ্নি নিয়ে ওর দেহ পুরাবে। তাহলে অগ্নিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কি না, এটা আমাদের বিবাহের অগ্নি। যে সিঁদুর মাতাজিরা পরে বিবাহের সময় যে সিঁদুর পরা হয়েছে, সেটা নিয়ে যাবে সঙ্গে, যখন এটা শেষ হবে তার আগে এটা ঢেলে দেবে, হ্যাঁ আমার বিবাহ সিঁদুর আমার সঙ্গে আজীবন থেকেছে। তাহলে বিচ্ছিন্ন হওয়ার কোনো কথাই নেই। কোনোদিন শুনেছেন আমি মা থেকে ডিভোর্স নেব, বাবা থেকে, ভাই থেকে, বোন থেকে? কোনোদিন শোনা হয়নি। সুন্দর পয়েন্ট। তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে ডিভোর্স কি করে হলো? এটা তো টপিকই নেই। হ্যাঁ, মতভেদ হয়েছে। আর এখন ডিভোর্স হচ্ছে কেন? আমি আমার নিজের অহংকারকে ছাড়তে পারছি না। আমরা তো যে গৃহস্থ ওনারা জানে, শুধু একবার স্ত্রীকে আলিঙ্গন করে বলে দিল সরি, সব শেষ, সব কিছু শেষ, যত রাগ ছিল সব শেষ, একটা শব্দ সরি। কিন্তু অহংকারের জন্য আমরা সেটা বলতে পারছি না। আর অহংকারকে নাশ করা আমরা কোথায় শিখেছি? ব্রহ্মচারী জীবনে। ওখানে অহংকারের কোনো স্থান নেই। ব্রহ্মচারী মানে কি? তো ভিখারি, মিনিয়াল সার্ভেন্ট, একটা দাস।
ওখানে যে ট্রেনিং আমাকে দেওয়া হয়েছে, অহংকারে কোনো স্থান নেই। সেই হেতু বলা যায় যে ভালো মতন ব্রহ্মচারী হয়েছে, সেই উত্তম গৃহস্থ হবে। উত্তম ব্রহ্মচারী উত্তম গৃহস্থ হবে, উত্তম গৃহস্থ উত্তম বানপ্রস্থী হবে, উত্তম বানপ্রস্থী উত্তম সন্ন্যাসী হবে, না হলে উত্তম ব্রহ্মচারী উত্তম সন্ন্যাসী হবে। তো ব্রহ্মচর্য একদম অনিবার্য, সেটা আপনি আগে গিয়ে গৃহস্থ হোক না হোক। বাহ, খুব সুন্দর কথা। আমরা এখন দেখি বিবাহ, আচ্ছা একটা ব্যাপার আছে যে কিছুদিন আগে আমাদের ভারতের সব থেকে বড় ধনী ছিলেন, উনার ছেলের বিয়ে হলো। সারা ভারত ব্যাপী একটা বিষয়, একটা আড়ম্বর ছিল, দেশ বিদেশ থেকে লোকেরা এসছেন। আমরা দেখতে পাই মহাপ্রভুর বিবাহ হয়েছিল, বিশাল আয়োজন করে হয়েছিল। তো আমাদেরও বিভিন্ন যে ভক্তদের হচ্ছে বিভিন্ন আয়োজন, যার সামর্থ্য অনুযায়ী আয়োজন করছে, কম করছে। তো এটার সম্বন্ধে কোনো বাধ্যবাধকতা আছে? এটা একটা কম্পিটিশনও হয়ে যায়, বিগ ফ্যাট ওয়েডিং দেখে একটা কম, এ অত বড় করেছে, আমার এত কম খরচ হয়েছে। আমি একটা পয়েন্ট ভুলে যাব, যেটা কৃষ্ণ চৈতন্য বাবু বললেন যে ঠিক আছে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হয়েছে দুজনের। স্বামী গিয়ে একটু বলল সরি, আমার এটা বলা ঠিক হয়নি। এই যে একটা অহংকারের ধরুন বলতে পারে না, যার জন্য এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসে দুজন আলাদা বিচ্ছেদ। চাণক্য পণ্ডিত নীতি দিয়েছেন একটা, চাণক্য পণ্ডিত নীতি দিচ্ছেন যে অজা যুদ্ধে ঋষির শ্রাদ্ধে প্রভাতে মেঘডম্বরে দাম্পত্যে কলহ চৈব বহারম্ভে লঘু ক্রিয়া। চাণক্য পণ্ডিত বহুবারম্ভে লঘু ক্রিয়া। তো উনি বলতে চাইছেন যে অজা যুদ্ধে মানে যখন দুটো ছাগল যুদ্ধ করবে, তাদের স্টার্টিংটা খুব কিন্তু অ্যাগ্রেসিভ, দুটো পা তুলে একদম, কিন্তু আস্তে আস্তে ঠুক করে মাথায় লাগিয়ে দেবে, যুদ্ধ হবে না। স্টার্টিংটা খুব, যুদ্ধ হয় না। আর ঋষি শ্রাদ্ধে ঋষিদের এমনি পয়সা নেই, সে আর বাবার কি শ্রাদ্ধ করবে, খুব ছোটোখাটো অনুষ্ঠান হয়। প্রভাতে মেঘডম্বরে, যদি এই শ্রাবণ মাসে সকালে যদি খুব গর্জাই মেঘ, ওই মেঘে বৃষ্টি হয় না। সেরকম দাম্পত্যে কলহ চাইব, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি খুব জোর, কিন্তু এগুলো বেশি গুরুত্ব দিলে হয় না, এগুলো লঘু ক্রিয়া, ছাড়াছাড়ি হবে না, হবে না। আসলে মহারাজ বলতে গেলে আজকালকার দিনে এই যে মিডিয়া বা ধরেন এই যে মোবাইল ফোন, এই যে ফেসবুক ইত্যাদি ইত্যাদি, এইগুলোতে জিনিসটাকে একবার পুরো বিষিয়ে দিচ্ছে। মানে এমনভাবে সবাই সবার সাথে এত কানেকশন, মানে এত যোগাযোগ যে আসল লোকটার সাথে কোনো যোগাযোগ নেই, যে স্বামী বা স্ত্রী তাদের সাথে যোগাযোগ নেই, শুধু সারা দুনিয়ার লোকের সাথে যোগাযোগ রয়েছে। এইটার জন্যই এরা এত গন্ডগোল। ঘরে দুজন থাকলেও দুজন দুদিকে মোবাইল নিয়ে। আর এখনকার যেরকম দেখাচ্ছে ওই টিভি সিরিয়াল বা মুভি ইন্ডাস্ট্রি, ওগুলো মানে ওরা তো মশলা চায়, টুইস্ট কাহিনীতে, বউ শাশুড়ির ঝগড়া, স্বামী স্ত্রীর যুদ্ধ, ওগুলো নিয়েই কাহিনী তৈরি করছে একটার পর একটা। তবে সুজিতেন্দ্রপুর কথাতে আমার মনে পড়ে যে আমার কাছে প্রচুর মা আসে, মহারাজ আমার মেয়েকে আশীর্বাদ করুন। মেয়ের কি হয়েছে? মেয়ের তো বিয়ে হয়ে গেছে, আর কি আশীর্বাদ স্যার? না, শ্বশুর বাড়ির সঙ্গে মিলছে না। আমার একটা কমন বার্তা আছে, তাহলে আমি মিলিয়ে দেবো? বলছে না মহারাজ, অনেক চেষ্টা করেছি, আমার কাছে এসছেন যখন আমি মিলিয়ে দেবো, আমার উপর ভরসা রাখুন, আপনার মেয়ে আমি মিলিয়ে দেবো। কিছু বলতেও পারেন, যেহেতু আমার কাছে এসে গেছে, মিলিয়ে দেবো। বলুন। মাকে বলি আপনার মোবাইলটা 6 মাস বন্ধ রাখবেন, তাহলে মেয়ে জামাই মিলে যাবে। মানে মানে মেয়ের বাড়ির ঘর ভাঙার জন্য আপনি দায়ী। এখনকার দিনে মেয়েরা দেখবেন, আগেকার দিনে কি মেয়ের বিয়ে হলো, তার গোত্র চেঞ্জ, টাইটেল চেঞ্জ, এখন টাইটেল চেঞ্জ করে না। ওর যদি বাপের বাড়ির টাইটেল রায় হয় বা শ্বশুর বাড়ির টাইটেল সাহা হয়, সাই রাহা, মানে দুটোকে লাগাবে, সাহা রায় দুটোকে লাগাবে। কেননা এখনকার দিনে মেয়েরা পুরো শ্বশুর বাড়ি যায় না, একটা পা বাপের বাড়িতে থাকে। দুপুরবেলা রান্না করতে গিয়ে
ধরো 5 জনের সংসার, কত চাল নেব, কাকে জিজ্ঞেস করবে? শাশুড়িকে না, কাকে জিজ্ঞেস করবে? মাকে। মাকে। তো শাশুড়ি হয়তো কোনো কারণে বলল দুপুরে একটু ভাত বেশি হয়ে গেছে, যে বৌমা কত চাল নিচ্ছ, নষ্ট হচ্ছে, যে মেপে চাল না। ওটাই মেসেজ যাবে কোথায়? নিজের মার কাছে। মা জানো আমার শাশুড়ি বকেছে, ব্যাস মা ওখান থেকে ধরালো আগুন। ও কিছু বুঝলো না, ওখান থেকে এই করে করে ডিভোর্সের কেসটা এই জায়গায় চলে এসছে। তো লোকে হাঁ করে তাকায়। প্র্যাকটিক্যাল আপনার মোবাইল যদি 6 মাস বন্ধ রাখেন সব মিলে। আমি বলি দেখুন তো, আপনাকে যখন বিয়ে দিয়েছিল আপনার মা বাবা, আপনার বাড়ির স্বামী স্ত্রী বা শ্বশুর শাশুড়ি ঝগড়াঝাটি আপনার মা বাবা এসেছিল সামলাতে? তখন তো মোবাইল ছিল না। কোথায় মেয়েকে বিয়ে দিছি তেপান্তরের মাঠে, কোনো যোগাযোগই নেই। আর যদিও বা কোনো যোগাযোগ হয়, তোর বাড়ির ঝামেলা তুই সেরে নে। এখন বেশিরভাগ সবার একটা করে ছেলে, একটা করে মেয়ে। মেয়েকে বিয়ে দেওয়ার পরেও মেয়ের মা মেয়েকে ছাড়তে চায় না, যার জন্য এই ডিভোর্স গুলো এসেছে। এ নিয়ে আপনার কি প্রশ্ন ছিল? সাধারণত কি হয়ে যায়, মানে সেই মা যে মেয়েটাকে যে ছেড়েছে, কিন্তু সেই মেয়ের ফ্যামিলির মধ্যে গিয়ে তার যে আধিপত্যটা সেটা সেখানেও ফলো করার চেষ্টা করে। ওটাই আরেকটা জিনিস আছে, যখন বিবাহ হচ্ছে, ও ছেলে মেয়েকে বলছে আমি তোমাকে আমার মহারানী মতন নিয়ে যাব। মহারানী মানে কি? ও বলছে গিয়ে তোমার শ্বশুর উপরে রাজ করবে, শাশুড়ির উপরে রাজ্য করবে, ননদ উপরে রাজ্য করবে, আর তোমার যে দেবর কি বলে, দেবরের উপরে রাজ্য করবে। জেঠ বলছে না, রাজত্ব করবে। তাহলে মানে কি, যখন ও যাচ্ছে তখন ওর বাড়ির রেসপন্সিবিলিটি মেয়ের চলে আসলো। তাহলে শাশুড়িকেও দেখতে হবে, এখন আমার রিটায়ারমেন্ট শুরু, এখন তাকে ছাড়তে হবে, ওকে দায়িত্ব দিতে হবে। হ্যাঁ, একটা আমাদের মধ্যেও হয়, ওই বিয়ে করে চলে আসলো, ছেলের মা ঘরের চাবি নতুন বউকে দিয়ে দেয়। হ্যাঁ, এখন তুমি ঘর দেখো, আমার রেসপন্সিবিলিটি শেষ। মানে এখন ছেলের মা বাবারা বানাপ্রস্থ জীবনের চলে যাবে, ওনারাও তো ছাড়বে না। না আমারও দেখতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে না, ওনারাও সেই জন্য ব্রহ্মচারী দরকার, অ্যাটাচমেন্ট ছাড়তে হবে। আমরা আমাদের সেবা করেছি, যে আমার রেসপন্সিবিলিটি ছিল সেটা কমপ্লিট করেছি, ফাইনাল। এখন নতুন বউ এসেছে, আমরা তো চুজ করে নিয়ে আসলাম, মানে এখন ওকে দায়িত্ব দিতে হবে, দায়িত্ব দিয়ে দিল, শেষ। হ্যাঁ, যদি কিছু ভুল করবে আমরা ওনাকে সাজেশন দেব, এরকম করতে নেই, এরকম করো। তার মানে কি দাঁড়ালো, মেয়ের মা ছেলের মা দুজনকেই বই রাখবো, বাবাকেও। সেই জন্য বানপ্রস্থ মানে জঙ্গলে চলে যেতে হয়। বানপ্রস্থ কানেকশন আছে কত, যখন ওনারা জিজ্ঞাসা করবে আপনাকে আমি একটু কি করা যাবে, এরকম পরিস্থিতিতে কি নিতে চায়, পরামর্শ নিতে চায়, তখন পরামর্শ দেবে। না হলে হরিভজন করো, গৃহ সংসার ত্যাগ করতে হয়। সেই জন্য আরেকটা, এটা মেইন সংস্কারের ভিতরে না, কিন্তু ওকে বলে পুরুষের 60 বছর হয়ে গেল, তখন বলে ষষ্ঠী আব্ধি পূর্তি। ষষ্ঠী আব্ধি পূর্তি একটা যজ্ঞ আছে, ওখানে জিজ্ঞাসা করে তুমি তোমার বিয়ের সময়ের যার কিছু নিয়েছো রেসপন্সিবিলিটি, সেটা পালন করেছো? হ্যাঁ, ঠিক আছে, এখন জঙ্গলে চলে যাও, তোমার হয়ে গিয়েছে। সেই জন্য হিন্দিতে বলে 50 বছর হলো, তারপরে 51 বনগমনের প্রথম বছর, 52 বনগমনের দ্বিতীয় বছর, 53-54 যদি মেয়ের বিয়ে হয়নি, ছেলের এখন সেটেল হয়নি, 2 বছর তোমাকে দিলাম। তারপরে 55, 56, 57, 58, যদি এরকম অনেক যায়নি, 59-60 শেষ তোমার জীবন, আর তুমি পারবে না কিছু। আরেকটা হয়, এমনি আপনার যত বড় আপনি অফিসার হন না কেন, 60 বছর হয়ে গেলে অফিস থেকে আপনাকে সুন্দর করে অনুষ্ঠান করে ফেয়ারওয়েল,
আপনি আমাদের অফিসের, আমাদের কোম্পানি অনেক কিছু দায়িত্ব পালন করেছেন, আমার কোম্পানিকে অনেক বড় করেছেন। প্লিজ কাল থেকে আসবেন না। ফেয়ারওয়েল। তো অফিস থেকে আপনাকে বিদায় দিয়েছে, আপনি ঘর ছাড়বেন না কেন? তাহলে সিগনাল আপনাকে ঘরটাও ছাড়তে হবে। চাণক্য পণ্ডিত এটাও একটা শ্লোক বলেছেন, পঞ্চাশর্ধম বনম ব্রজেত মাতা যস্য গৃহে নাস্তি ভার্যা চ অপ্রিয়বাদিনী অরণ্য তেন গন্তব্যম যথা অরণ্যম তথা গৃহম। 50 বছর হয়ে যাওয়া মানে সাধারণত মা থাকে না, মা চলে যায়। ছেলের পক্ষে মা চলে যাওয়া মানে গৃহ সুখ সমাপ্ত। কেননা মাই ছেলের সুখ দুঃখ একটু দেখে, স্ত্রী দেখে না। চাণক্য পণ্ডিত বলছেন, আমাদের গ্রামে বলতো মা চায় পেটকে, বউ চায় ট্যাগকে। কোথা থেকে যদি ছেলে ঘুরে আসে, বউ দেখবে ট্যাগে কত টাকা এনেছো। মা চায় পেটটা দেখি, এই পেটটা ঢুকে গেছে রে, খাসনি, আয় আয় আগে জল খা, আগে খাবার খা, তারপরে কথা বলবি, খা আগে। মা চলে যাওয়া মানে ছেলের সুখ। কেন ভার্যা চ অপ্রিয়বাদী, ভার্যা কখনো প্রিয় কথা বলে না, তবে শাশুড়ি যতদিন তাকে একটু সামলে কথা বলে। শাশুড়ি চলে যাওয়ার পরে মেজাজ হিট, এখন তার আর কন্ট্রোলার কেউ নেই। সেই জন্য অরণ্য তেন গন্তব্য, তার যাওয়া উচিত। যেটা বলো না একা বন বাহবন, তার বনে যাওয়ার প্রস্তুতি। 60 হয়ে গেলে ঘর ছেড়ে চলে যেতেই হবে। খুব সুন্দর। মহারাজ ক্ষমা করুন মহারাজ, কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে ওই নিয়মটা কিন্তু প্রয়োজন। ওটা বলছে যে সমস্ত মহিলারা এই রকম ধরনের হয় তাদের জন্য বনে যাওয়ার দরকার, এই নয় যে ইন জেনারেল। আপনি আবার এটাকে অ্যাডজাস্ট করতে যান না। আমি অ্যাডজাস্ট করছি, কিন্তু সমাজে এখনো সেরকম ধরনের মেয়েরা আছে যারা রাত্রি 11টা পর্যন্ত না খেয়ে বসে থাকে, স্বামী কখন আসবে। সেটা তো তার শ্বশুরের জন্য বিপদ, আরো আসক্ত করে দেবে, রাইট? না কিন্তু বলছি, কিন্তু মহারাজ প্রাথমিক বৈবাহিক জীবনের প্রথম দিকে এই আসক্তিটার প্রয়োজন রয়েছে। 50-এর পরে গিয়ে সে নিরাসক্ত হলো বা অনাসক্ত হলো, সেটা দরকার। কিন্তু আবার প্রাথমিক দিকে সবাই চায় যে ওই আসক্তি যেন থাকে, এবং ওই আসক্তি থাকলে কোনটা আসবে না, ওই যে অনাসক্তি বা ওই যে ডিভোর্স, ওইটা আসবে না। কিন্তু সবাই চায় যে ওরা যেন মিলেমিশে থাকুক যেন। হ্যাঁ, 50-এর পরে আপনি তখন ওটা আলোচনা করতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত মহিলারা এবং পুরুষরা একে অপরের প্রতি একটা প্রীতি থাকে, এবং সেই প্রীতির বশে সাধারণত ভালো ব্যবহার। কারণ এই নয় যে ডিভোর্সের সংখ্যাটাই বেশি, এরকম তো নয় না। এইটা হচ্ছে মানে নিয়ম ভাঙার সংখ্যাটা বেশি নয়, নিয়ম পালনের সংখ্যাটা এখনো রয়েছে, এবং এটা অবনতি হচ্ছে বলে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। এই জিনিস আমরা নীতি আলোচনা করছি, কোন পরিবারকে যাতে হিট করা ওই ধরনের নয়, নীতিতে আমরা আলোচনা করছি। আরেকটা ভুলে যাবো, আমি বলে দিই, কৃষ্ণ চৈতন্য বাবু বললেন যে ছেলের মা বাবা, শ্বশুর শাশুড়ি এইরকম একটা মেয়েকে তারা পছন্দ করে নিয়ে আসছে, তার হাতেই সংসারটাকে তুলে দেওয়ার মানসিকতারও তৈরি করা উচিত। আমি এটা সহজ ভাষায় লোককে বলি, আপনার ছেলে হতে পারে, কিন্তু বিয়ে করে ঘরে আসার সময় আপনার ঘরে কে আগে ঢুকেছে, ছেলে ওর মেয়ে? মেয়ে। তো মেয়ে মালিক। দারুণ পয়েন্ট। সেই জন্য প্রতি কথায় বলে, অনেক লোক কৌতুক করে বলে, কিছু কথা জিজ্ঞেস করলে ঘরের মালকিনকে জিজ্ঞেস করে তারপরে বলবো। হ্যাঁ, যে করবে ওনার গৃহস্থ জীবন সুখময় যাবে। চাণক্য পণ্ডিতের কথা অনেকবার হয়েছে। চাণক্য পণ্ডিত বলছে, ভার্যা সুখে জগৎ সুখম। যদি আপনার স্ত্রী সুখী আছে তাহলে সম্পূর্ণ জগৎ সুখী আছে, কিন্তু যদি স্ত্রী সুখী নেই, সম্পূর্ণ জগৎ সুখী নেই। আরেকটা বাংলায় আছে না, পরিবার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। বাহ। তো কি প্রশ্ন ছিল? প্রশ্ন তো আমাদের সময়, এটা কি আমরা পরবর্তীতে নেব নাকি পরবর্তী পড়বে নাকি আজকে? কারণ
আরো কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন শুরু করলে অনেকটা যাবে আমার মনে হয়, সংস্কারে ঢুকলাম না আমাদের মনে হয়। তবে হ্যাঁ, এই যেটা কথা বলছিলেন আসক্তির ক্ষেত্রে, সেই সম্বন্ধে আমার মনে হলো, এমনকি এই বাস্তুশাস্ত্রে যেটা আলোচনা করছে সেখানেও বলছেন যে এই ঈশান কোণ আছে বা ওই দিকটায় আছে, পূর্ব দিকে আছে, ওই দিকে এই জন্য বয়স্ক বাবা মাকে ওই দিকে থাকতে দেয়া হয়, কারণ ওই দিকে যারা থাকবে তখন তাদের বৈরাগ্য আসে, একটা অনাসক্তি আসে। তারপর যেমন বলা হচ্ছে যে এই দক্ষিণ পশ্চিম কোণে সেই দিকে যারা থাকে তখন গৃহকর্তা বা যারা সে অর্থ ইয়ে করছে ওখানে একটা আসক্তি আসে। তো বাস্তুতে পড়ছিলাম যে যেমন ঈশান কোণে আজকালকার যেমন ছোট বাচ্চাদেরকেও বা মেয়ে আছে কোনো, তাকে ঈশান কোণে থাকতে দেয়া হয় না, কারণ ওইদিকে থাকলে তার বিবাহ বা এই সমস্ত কিছু, ওই যারা বয়স হয়েছে তারা ওইদিকে থাকো, ও পারমার্থিক চিন্তা ভাবনার জন্য। তো যে কথাগুলি বিভিন্ন কথা চলে এলো আজকে, ধর্ম অর্থ কাম মোক্ষ, তো কাম দরকার আছে। কেন, যদি আপনি ধর্ম করবে, ধর্মপরায়ণ হলে অর্থ আসবে, অর্থকে উচিত জায়গায় ইউজ করতে হয়, সেটা হইল কাম। ওই কাম সন্তুষ্ট হলে অটোমেটিকলি আপনি মোক্ষের দিকে যাবে। কিন্তু এটা চারটেই দরকার, সেই জন্য এটা হচ্ছে চারটে পুরুষার্থ, এটা দরকার। কাম মানে একটা কি বলে ললিপপ খাওয়ারও কাম আছে, স্বাদ আছে, আমি ললিপপ খেতে চাই না, ও মহারাজের অনেক ওনার হচ্ছে এত প্রভুপাদের এত গ্রন্থ বিক্রম, সেটাও কাম। কেন, এটা ইচ্ছা পূর্তি, কাম বাস্তা নেই, এটা ইচ্ছা পূর্তি, সেটা হচ্ছে কাম। আমার যে ইচ্ছা সেটা পূর্তি। মহারাজ খুব এগ্রেসিভ, বুক ডিস্ট্রিবিউশন, 5,000 ভাগবতম হলো, নেক্সট ইয়ার 10,000 করব। যখন মহারাজ কানেকশন পাচ্ছে তখন হ্যাঁ পেয়েছি, গুড, সেটা দরকার। যে নিজের যে ইচ্ছা পূর্তিকে বলে কাম। তাহলে এইটা সব দরকার। যে ব্রহ্মচারী থেকে মহারাজের মতন সোজা একদম সন্ন্যাস হতে পারে, নো প্রবলেম, উনি অগ্রসর হতে পারে। কিন্তু যে ব্রহ্মচারী থেকে আমাদের মতন যে হতে পারে না, বৈরাগ্য অঙ্কুরিত একদম হলো না, ওনার অনেক ইচ্ছা আছে, ওই ইচ্ছাকে প্রপার ডাইরেকশন দেওয়ার জন্য গৃহস্থ আশ্রম, সেই জন্য ওকে বলে আশ্রম, ডিস্কো নেই, আশ্রম। কেন, ওখানেও নিয়ম কানুন আছে। মহারাজ যয়াতি ওনার তরুণ ছিলেন, শ্রাপ দেওয়া হলো, এই বুড়ো হয়ে যাও, কিন্তু অনেক ইচ্ছা আছে। ছেলেদের কাছে কি বলছে, এই এক্সচেঞ্জ করো আমার সঙ্গে। ছেলে যখন এক্সচেঞ্জ করেছে 1000 বছর পর্যন্ত উনি ভোগ করেছে, তারপরে বলছে আমি এখন এই জেনে সন্তুষ্ট হয়ে গিয়েছি কি আমাদের ইন্দ্রিয়কে কোনোদিন আমি সন্তুষ্ট করতে পারবো না। কিন্তু ভাগবতে লেখা আছে উনি যে ইন্দ্রিয় তৃপ্তি করছে ধর্মানুযায়ী ইন্দ্রিয় তৃপ্তি করছে, অধর্ম রীতে না। সেই জন্য গৃহস্থ আশ্রম, সেই জন্য কৃষ্ণ ওনার বংশাবলিতে জন্ম নিয়েছে, কিন্তু ধর্ম পালন ছিল। তো সেই জন্য বিবাহ, যেখানে আপনাকে বোঝানো যাবে কি ধর্ম কি করে পালন করতে হয়। সেম যখন আপনি সন্ন্যাস নেবে তখন সন্ন্যাসের জন্য ওখানে সংস্কার, আপনাকে বোঝানো যাবে কি সন্ন্যাস ধর্মকে পালন কি করে করতে হয়। যার কিছু আছে ওর কানেকশন আছে, ভেরি ভেরি সাইন্টিফিক। আমাদের শাস্ত্র, আমাদের সংস্কারগুলো একদম সাইন্টিফিক। ফর এক্সাম্পল একটা ছোট বলি, বিবাহের সময়ে মেয়েদের পায়ে আঙ্গুলে একটা সোনার রিং, রূপোর রিং দেওয়া হয়। বিবাহ আগে হয় না, বিবাহের সময়ে হয়। কেন, বিবাহ হচ্ছে মানে ওর একটা মহত্বপূর্ণ কার্য ওনাকে করতে হবে, সেটা হচ্ছে সন্তান লাভ করতে হবে। আর সন্তান লাভ করার সময়ে ওনার কি কিছু অসুবিধা না হয়, সেই জন্য এই রূপের রিং ওনার পায়ে দিচ্ছে। কেন, ওই আঙ্গুল থেকে গর্ভে একটা নস বলে কি বলে, নাড়ি, শিরা, এটা যাচ্ছে। ওর কানেকশন যখন রূপে থেকে থাকে, ওর গর্ভতে যে অনেক মেয়েদেরকে হয়ে যায় সিস্ট, কি বলে সিস্ট, একটা লেয়ারিং যে আপনাকে বাচ্চা করতে দেয় না, ওইটা রিং পড়লে
ওটা হবে না। এটা সায়েন্টিফিক কারণ। তো বিবাহ কর্ম, বিবাহ সংস্কার, এটা সায়েন্স থেকে কানেকশন আছে, শুধু রিচুয়াল না, প্রত্যেকটা জিনিসের কারণ আছে কেন। সেই জন্যে ঋষি ঋণ, মহারাজ যে বলছিলেন ঋষি ঋণ, ঋষি মানে সায়েন্টিস্ট, মানে অনেকটা চিন্তা পরিকল্পনা করে 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 রিসার্চ করে করে শাস্ত্রতে কোথায় কোন জায়গায় কি আছে সেটা লিখে আমাকে প্রস্তুতি করে দেয়। ভারতের বিভিন্ন প্রান্তের বিবাহ কর্ম আদি রিচুয়াল ডিফারেন্স আছে কেন, ওই প্রান্তে ওখানকার ক্লাইমেট, ওখানকার খাবার, ওখানকার যে লোকের যে কালচার, ওইটা অনুযায়ী আপনি কি করে বিবাহ করবে সেটা কেন কোনো একটা ঋষিমুনি কোনো একটা কালে এটা নির্দেশ করে গিয়েছে যে হ্যাঁ এই জায়গার জন্য এইরকম হবে। তো সেই জন্য এরকম না কি আমাদের অনেক ডিফারেন্স আছে, না, যখন দেখতে যাবে প্রায় মোটামুটি সেম, শুধু ইউজেজ ডিফারেন্স আছে। মানে বৈদিক যুগে এখন যারা সায়েন্টিস্ট বিজ্ঞানী তাদেরকে ঋষি বলা হতো। হ্যাঁ, ঋষি। মুনি মানে চিন্তা করে, অনেক চিন্তন করে, মননশীল, ওটা মুনি। জেনারেলি ব্রাহ্মণ হতেন কিন্তু মুনি। আপনি যে পয়েন্টটা বললেন এই পয়েন্টে আমি অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম যে একবার সম্ভবত কাঞ্চি মঠের শঙ্করাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের ভারতে তো বিভিন্ন রকমের দেবতা, বিভিন্ন রকমের ধর্ম, তো উনি উত্তর দিয়েছিলেন না, অ্যাকচুয়ালি দেখতে গেলে শাস্ত্র বিচার করলে একটাই ধর্ম, সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। হ্যাঁ, এবং তার কারণ হচ্ছে যখনই আপনি যে কোনো সংস্কারে যাবেন, তখনই আপনি যখন যে কোনো সংস্কার করতে গেলে তো আপনাকে প্রথমেই করতে হবে আচমন যখন করবেন তখন আপনি কি বলবেন, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যস্মরেত পুণ্ডরী কাক্ষম, এটা তো বলতেই হবে। তো সবাই এটা করে, সে শাক্ত হোক, সে গণপত্য হোক, সে শৈব হোক, সে যে হোক না কারণ বৈষ্ণব হোক, সবাই এটা করে। সুতরাং অ্যাকচুয়ালি দেখতে গেলে সেই দিক দিয়ে একটাই ধর্ম সবাই পালন করে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি পদ্ধতির সবই সোর্স হচ্ছে একটাই। তো যাই হোক, আমরা এরিয়া ওয়াইজ যে সংস্কার আলাদা বা একটু অ্যাডজাস্টেবল না, কি বলবেন? হ্যাঁ, তো দক্ষিণ ভারতে একটা স্টেট বাংলা, আর বাংলার মেয়ে উত্তর ভারত, দক্ষিণ ভারতে বিয়ে করে তখন কোন সংস্কারে যাবে? মেয়ের বাড়ির যার সংস্কার হবে। কেন বিয়ে করতে ছেলে মেয়ের বাড়িতে গিয়েছে, আচ্ছা, তো মেয়ের বাড়িতে যার বিধি সেই বিধিতেই ওই বিবাহ হবে। তারপরে বিবাহ হয়ে গেল, ভোজন হয়ে গেল, ইয়ানারোহণ মানে চলে গিয়েছে, বিদায় হয়ে গেল। তারপরে চতুর্থী হোম, ধৃতি হোম, সেটা যে হয় যে ছেলের বাড়িতে, তখন যখন ছেলের বাড়িতে চলে গিয়েছে ওখানকার সংস্কার করুন। কিন্তু বিয়ে যে হবে সেটা মেয়ে যেখান থেকে ওই অনুযায়ী বিয়ে হবে। ছেলেরা বলতে পারবে না না আমাদের মধ্যে এরকম না, আমার মধ্যে না, তুমি যেহেতু মেয়ের বাড়িতে এসেছো। এখন মেয়ের বাড়িতে যায় না, তো হলে যায়। কিন্তু হল তখন মেয়ের বাড়ি, হ্যাঁ, হল মানে মেয়ের বাড়ি, মেয়ের বাড়ির হ্যাঁ। যে রীতিনীতি সেগুলিকে প্রাধান্য দেওয়া উচিত। কেন এটা যে আমি আগে বললাম, বিবাহ মেয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সংস্কার, তাহলে মেয়ের বাড়ির যে রীতি রিবাজ আছে সেটা অনুযায়ী করতে হবে। আর একটা প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করছে, কন্যাদান, রাইট? কন্যাদান বাবা করবে না মা করবে? দুজনে করতে পারে, ভাই করতে পারে। কয়েকদিন আগে একটা বিয়ে এসে আমার কার্ড দিয়ে নেমন্তন্ন করতে এসছে, বাবা মারা গেছেন, মা আছেন, মাতাজি আপনি কন্যাদান করো। সঙ্গে সঙ্গে একজন প্রভু বলছে না, মাতাজি তো কন্যাদান করতে পারে, মা করতে পারে না। মা করতে পারে যদি বাবা থাকে সঙ্গে, বাবা মা একসঙ্গে করবে, কিন্তু মা যেহেতু উইডো, তো মা করতে পারবে না। ভাই না, ভাইও করতে পারে না, দাদা করতে পারে, এরকম কিছু কিছু বিধান। দাদা মানে বড় ভাই, পিতা সমান, ছোট ভাই ছেলের সমান, তো ছেলে মায়া কি করে করবে? বড় আছে উনি করতে পারে। আর তার মধ্যেও যদি বিবাহিতা হয় তাহলে বেশি ভালো। হ্যাঁ,
অবশ্য বিবাহিতা হতে হবে, যে কন্যাদান করবে তাকে বিবাহিতা হতে হবে। কেন ওর কাছে তো এক্সপিরিয়েন্স আছে, ও এক্সপিরিয়েন্সে ও করছে। ক্লিয়ার। তো প্রশ্ন তো আরো অনেক আছে মহারাজ, কিন্তু আজকে আমরা অনেকটা এগিয়ে গেলাম। আমার মনে হয় এই বিষয়টা আমরা বিয়েটা শেষ হলো কি না? না, শেষ হয়নি, বিয়ে সম্বন্ধে আরো বিয়ে শেষ হয়নি। দেখছি শুরু হয়নি, আমরা মনে হয় আমার বিয়ে মনে হয় সাতটা সেশন লাগবে। 7 দিনের বিবাহ, 7টা সেশন লাগবেই। তো বিয়েটাই আমরা মনে হয় আগামী পর্বে, আগামী সপ্তাহে আবার কন্টিনিউ করি এখান থেকে। মোটামুটি যারা শুনছেন আপনাদের বিয়ের ইন্টারেস্ট লাগবেই। তো আমরা অনেক কথা শুনলাম, তো আপনাদের নিরাশ করছি না আমরা। এই যেখানে আমরা শেষ করলাম এখান থেকেই আমরা আগামী সপ্তাহেও কন্টিনিউ করবো একই বিষয়ে। তার মধ্যে আপনাদের আরো যা যা প্রশ্ন আছে আপনারা পাঠাতে পারেন আমাদেরকে। কেমন লাগছে এই আলোচনাগুলি, কেমন লাগলো জানাতে পারেন। কেউ কেউ কবিতা লিখেছিলেন, আরও আপনারা এরকম সুন্দর কথা লিখতে পারেন কার কেমন লাগছে, তাহলে আমাদেরও ভালো লাগবে। তো কথা হচ্ছে যে যেখানে থাকবেন এই সংস্কারগুলি যেটা প্রভু বললেন, আমাদের বৈদিক যুগে এখন যেরকম বিজ্ঞানীরা আছেন, রিসার্চ করছেন, এটা ওটা ইনভেন্ট করছে, আবিষ্কার করছেন, তো বৈদিক যুগে ঋষিরাই ছিলেন বিজ্ঞানী। তারাই আমাদের জন্য এই সমস্ত কিছু একদম যুক্তিসঙ্গতভাবে বিজ্ঞানসম্মতভাবে দিয়ে গিয়েছেন। তাই তাদের কথা পালন করা অবশ্যই আমাদের, এটা বুদ্ধিমানের কাজ, আমাদের মঙ্গলের জন্য। যদি নিজেদের মতো করে বলি না এটা করব না ওটা করব না, তাহলে আর কি বলার আছে। মোটামুটি আমরা কাউকে বলছি না যে বিয়ে করুন না। সবার ভাবে সংস্কার মানে কি বিয়ে করতে মানা করা হচ্ছে নাকি বিয়ে করতে উৎসাহিত করা হচ্ছে, কোনটা? আমরা উৎসাহিত করছি। আচ্ছা, তো এই জন্য প্রভু আমরা যদিও আগামী সপ্তাহে একটি বিষয়ে কন্টিনিউ করবো এখান থেকে, তবে দশবিধ সংস্কার যদি একটা লিস্টটা বলে দেন একবার, কি কি সংস্কার আছে? বিবাহ, বিবাহ, গর্ভাধান, গর্ভধান, পুংসাবন, পুংসবন, তারপরে সীমন্তনয়ন, সীমন্তোন্নয়ন, শোষয়ন্তি, শোষয়ন্তি, তারপরে জাতকর্ম, জাতকর্ম, নামকরণ, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন। 12টা হলো। বেশি হয়ে গেল, 12টা। 10টা। দেখেন আবার এখানে দশবিধ সংস্কারে বিবাহকে, এটা হচ্ছে দশবিধ মানে আপনার ছেলের জন্য না মেয়ের জন্য, যার হোক, বাচ্চার জন্য গর্ভাধান। আর তারপরে যখন বিবাহ হচ্ছে কানেকশন দুইজনের, দুটোর জন্য একসঙ্গে হয়ে গেল। অন্ত্যেষ্টি এখানে দেওয়া হচ্ছে না, দেয়া আছে। কেন ওইটা অশুভ, সেই জন্য আমরা কানেক্ট করি না। তারপরে আপনার হচ্ছে চূড়াকরণ, চূড়াকরণ, কর্ণভেদ, বিদ্যারম্ভ, প্রথমবার আমরা লেখা শুরু করছি, এটা সব আসে না। এগুলো মূল সংস্কার নয়, মূল মানে সংস্কার। মূল 10টা। মূল মূল 10টা। সংস্কার হচ্ছে পড়ি: 10টা। গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রামণ। নিষ্ক্রামণ মানে প্রথমবার যখন বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ মন্দিরে বা কোথাও দর্শন করতে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, নিষ্ক্রামণ। অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন এবং সমাবর্তন। সমাবর্তনটা হচ্ছে গ্রাজুয়েশন সেরেমনি। পড়াশোনা। যে এখন বলে না কাশি যাত্রা, বিয়ের সময় অনেক বলে, আমি জানি না বাঙালির মধ্যে এটা বেশি নেই, কিন্তু সাউথ ইন্ডিয়াতে কাশি যাত্রা তো করতে হবে। কাশি যাত্রা মানে ছেলে বলছে আমি সন্ন্যাসী হয়ে যাব। আজকের এই টকশোতে আজকের বিশেষ অতিথিবৃন্দ আমাদেরকে এত সুন্দর কথা শোনালেন সংস্কার সম্বন্ধে, এত
এই বিষয়গুলি সাধারণত আলোচনা করা হয় না, বা আমরা অনেকটা এড়িয়ে যাই, হ্যাঁ এগুলো তো গুরুত্বপূর্ণ না। না, অত্যন্ত গুরুত্ব আমরা বুঝতে পারলাম। তো যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন, সংস্কারে থাকুন, এবং গীতা ভাগবত পড়ুন, হরিনাম করুন, আর দেখতে থাকুন আমাদের মায়াপুর টিভি টক শো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।